আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আওয়ার ভিউ আওয়ার ভয়েস অনুষ্ঠানে। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে শব্দটি সবসময় আমরা শুনে থাকি, সচরাচর সবাই ব্যবহার করে থাকি, কোলেস্টেরল, এবং এর উপকারিতা এবং অপকারিতা কি, এই বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এই অনুষ্ঠানে আলোচনা সভায় আমাদের সাথে দুজন অত্যন্ত গুণী ব্যক্তি উপস্থিত রয়েছেন। একজন আব্দুল্লাহ সাইদ, এক্সারসাইজ ফিজিওলজিস্ট, সাবেক জাতীয় দলের ফুটবলার বাংলাদেশের, যিনি বর্তমানে আমেরিকান নাগরিক, তিনি উপস্থিত থাকবেন আমাদের সাথে স্টুডিওতে। এবং আমাদের সকলের অত্যন্ত জনপ্রিয় একজন ডক্টর মোহাম্মদ এম ইসলাম বুলবুল, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার, ন্যাশনাল নিউট্রিশন সার্ভিস, হেলথ সার্ভিস ডিভিশন, MOHFW, তিনিও আমাদের সাথে উপস্থিত থাকেন। চলুন আমরা অতিথি দেশ বিন্দুদের সাথে আগে পরিচয়ের পালাটা শেষ করে নিই। ডক্টর মোহাম্মদ এম ইসলাম বুলবুল, আপনাকে স্বাগত জানাচ্ছি আওয়ার ভিউ আওয়ার ভয়েস অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ, এবং আমি দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশা করি যে আপনারা একটা গুরুত্বপূর্ণ ইস্যু কোলেস্টেরল এই সম্পর্কে এই অনুষ্ঠানে জানতে পারবেন, এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটাও আপনারা করতে পারেন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন, আমরা কিন্তু একটি কথা বলি সবসময়, যে কোলেস্টেরল এই জিনিসটা কি, অনেকে জিজ্ঞাসা করি এটা আসলে কি। এটি অত্যন্ত ভালো দিকও আছে, এর খারাপ দিকও আছে। এগুলো নিয়ে আমাদের বিশেষজ্ঞ ব্যক্তিরা আপনাদের সাথে আলোচনা করবে। এই কোলেস্টেরলটা আমরা সবসময় বলে থাকি HDL, LDL, VLDL, হ্যাঁ, কিন্তু আসলে এগুলো কি, এগুলো কিভাবে তৈরি হয়, এবং এই জিনিসগুলো কিভাবে আমাদের শরীরের সাথে মেকানিজম বা কাজ করে থাকেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আজকে আমরা। আমাদের সাথে আমাদের আরো একজন অতিথি, যার কথা করতে বলেছি, যে আব্দুল্লাহ সাইদ, এক্সারসাইজ ফিজিওলজিস্ট, যিনি সুদূর আমেরিকা থেকে আমাদের সাথে যোগদান করে থাকেন। এর আগেও হার্ট ইস্যু নিয়ে আমাদের সাথে কথা বলেছেন। আমরা স্মোক ফ্রি একটি সোসাইটি চাই, সেখানেও তিনি ছিলেন, এবং তিনি চাচ্ছি যে বাংলাদেশ এর মানুষ সুস্থ সবল ভাবে থাকুক। এই জন্য আমাদের এই প্রয়াস, এই অনুষ্ঠান, এবং আপনাদেরকে সম্পৃক্ত করার প্রচেষ্টা, যেন আপনারা সম্পৃক্ত হয়ে আমাদের এই অনুষ্ঠান থেকে যদি আপনারা কিছু জ্ঞান, কিছু আইডিয়া, এগুলো নিয়ে যদি আপনারা সকলে ভালো থাকতে পারেন, তাহলে কিন্তু আমরা খুশি, এবং আমাদের এই অনুষ্ঠান বা আমাদের এই প্রচেষ্টা সফলতা আসবে। আমরা চাই আমাদের সফলতা আসুক, সাথে সারা বাংলাদেশের মানুষের সুস্থতা আমরা দেখতে চাই, যে বাংলাদেশের মানুষ সুস্থ সবল ভাবে তারা জীবনযাপন করছে, এবং সুন্দর একটি দেশ গঠন করার জন্য যে সুস্থ দেহ অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, সুস্থ মন একটি গুরুত্বপূর্ণ জিনিস, সেভাবে তারা তাদের উপস্থিতি অন্তত নিশ্চিত করতে পারছে। ডক্টর বুলবুল, প্রথমে আপনার কাছে আমি একটু জিজ্ঞাসা করতে চাই, যে আমরা সবসময় বলে থাকি যে এই কোলেস্টেরল একটা খারাপ জিনিস। আমরা একটু আপনার মাধ্যমে জানাতে চাই বা জানতে চাই, এই জিনিসটা আসলে কি, এই যে কোলেস্টেরল, এই জিনিসটা আসলে কি, যে এটা কেন ভালো, কেন খারাপ? ধন্যবাদ। সাধারণভাবে যদি আমরা শব্দ শুনি যে কোলেস্টেরল, শুনতেই মনে হয় যে এটা মনে হয় খারাপ কিছু। আপনি ঠিকই বলেছেন, কিন্তু আসলে কোলেস্টেরল সবসময় খারাপ না, এবং আমাদের সাধারণত আমাদের শরীরে যা যাই থাকুক না কেন, কোনোটাই আসলে খারাপ না। প্রত্যেকটারই কোনো না কোনো উপকারী দিক থাকে। তবে সেখানে একটা বড় ইস্যু হচ্ছে যে লিমিটের মধ্যে আছে কিনা। সব জিনিসই হচ্ছে আপনার, আমরা যেরকম খাবারের কথাই যদি না বলি যে লিমিটের মধ্যে না খেলে সেটা খারাপ, এরকম মানে কোলেস্টেরল হচ্ছে এক ধরনের লিপিড, বা সাধারণত আমরা বলি চর্বি। এই শরীরে বিভিন্ন যে ক্যালোরি থাকে, সেই ক্যালোরি গুলাকে আপনার লিপিডে রূপান্তরিত করে, এবং পরে এটা শক্তি হিসেবে ব্যবহার করার জন্য আমরা বডিতে আমাদের মানে সঞ্চয় থাকে, মানে বডিতে স্টোরেজ থাকে। তো আমরা সাধারণত যদি সাধারণ ভাবে যদি জিজ্ঞেস করি, যে কিংবা আমরা যে টেস্টের কথা বলি, সেখানে কিছু আমরা লিপিড প্রোফাইল করি, এবং সেই টেস্ট গুলোতে আমরা কয়েক ধরনের পদার্থ দেখি। একটা হচ্ছে আপনার ট্রাইগ্লিসারাইড, আরেকটাকে আমরা বলি এলডিএল। এলডিএল হচ্ছে এল তে লো ডেনসিটি লিপোপ্রোটিন, আর এইচডিএল হাই ডেনসিটি লিপোপ্রোটিন, আর আরেকটা হচ্ছে টোটাল কোলেস্টেরল। এই 4 ধরনের মোটামুটি দেখা যায়, এবং এদের মধ্যে ইন্টারেস্টিংলি হচ্ছে যে একটা কিন্তু ভালো, এইচডিএল, যেটা আমরা
হাই ডেন্সিটি লিপোপ্রোটিন বলে থাকি। এইচডিএলটা ভালো, আর বাকি তিনটা মোটামুটি শরীরের জন্য কোনো না কোনো ভাবে ক্ষতিকর। সেই জন্য আমরা চেষ্টা করি যে এইচডিএলটা বাড়ানোর, এবং এলডিএল, ট্রাইগ্লিসারাইড এবং টোটাল কোলেস্টেরল এইগুলা হচ্ছে নিচের দিকে রাখার জন্য। কারণ হচ্ছে যে আপনার এইচডিএলটা আমাদের যে রক্তনালী থাকে সেই রক্তনালীগুলিকে এক ধরনের প্রোটেকশন দেয়, মানে এক ধরনের কি বলে যে আহ, আহ, এটা যেন আহ, আহ, এটাকে এক ধরনের প্রোটেক্টিভ মেজার দেয়। আর এই এলডিএল যেটা, লো ডেন্সিটি লিপোপ্রোটিন যেটা, সেটা কিন্তু উল্টা কাজ করে। উল্টা হচ্ছে আপনার আমাদের যে রক্তনালী থাকে সেই রক্তনালীগুলিতে এক ধরনের ক্ষত কিংবা প্রদাহ তৈরি করে। এবং সাধারণত আমরা যে কোনো, যদি আমরা ড্রেনের মধ্যে যদি ধরি, ড্রেন যদি কোনো কারণে কোথাও যদি ভেঙে যায় কিংবা নষ্ট হয়ে যায়, তাহলে দেখা যায় ওই জায়গায় ময়লা আস্তে আস্তে জমতে থাকে। তো আমাদের ওই রক্তনালীগুলো এরকম, রক্তনালী যখন এই প্রদাহগুলি কিংবা ক্ষত তৈরি হয়, তখন আস্তে আস্তে ওইখানে আরো বেশি আপনার এই ফ্যাট গুলি জমা হতে থাকে, এই চর্বিগুলি আরো জমা হতে থাকে। তো আস্তে আস্তে দেখা যায় যে এই রক্তনালীটা চিকন হতে থাকে। চিকন মানে এটার ক্যালিবারটা কমতে থাকে, ছোট হতে থাকে। তো সাধারণত আমরা পাইপ নর্মাল ফ্লোতে যখন আমরা পানি দেই, তখন যদি আমরা একটু চিপিয়ে দেই, তখন কিন্তু এটা ফ্লোটা বেড়ে যায়, মানে এটা স্পিডি হয়ে যায়। তো আমাদের রক্তও সেরকম স্পিডি হয়ে যায়। তো স্পিডি হওয়ার কারণে কিন্তু আমাদের প্রেসার বেড়ে যায়, এবং অন্যান্য যে হার্টের অসুখ কিংবা আমাদের স্ট্রোক কিংবা কোনো কোনো জায়গায় সাপ্লাই বন্ধ হয়ে যায়, সাপ্লাই বন্ধ হয়ে গেলে ওই জায়গার ইয়েটা নষ্ট হয়ে যায়। তো এইভাবে দেখা যায় যে কোলেস্টেরলটা কিন্তু আমাদের বডির এক ধরনের প্রোটেক্টিভ মেকানিজম করে। অন্যদিকে আবার এর ক্ষতিকর যেগুলি আছে সেগুলি কিন্তু আমাদের বডির কিছু কিছু মানে ক্ষতিকর ইয়ে করে। সো দুইটা দিক যদি আমরা ব্যালেন্স করে রাখতে পারি, যেগুলি ক্ষতিকর সেগুলি কম করে, এবং যেগুলি উপকারী, যেটা উপকারী সেটাকে মাত্রায় বেশি রেখে, তাহলে কিন্তু আমাদের বডির জন্য ভালো। এই হচ্ছে মোটামুটি কোলেস্টেরলের সাধারণ একটা ধারণা। ধন্যবাদ ডক্টর বুলবুল, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সুন্দরভাবে, সুপ্রিয় দর্শক, আপনারা শুনতে পারলেন যে কোলেস্টেরলের যে কতটা ধরন রয়েছে এবং কোনটি খারাপ কোনটি ভালো। এই কথাটি এইচডিএল ভালো বলেছেন এবং এলডিএল কে খারাপ বলেছেন, এবং ভিএলডিএল যেটি লো ডেন্সিটি যেটা লিপিড প্রোটিন সেটিকেও খারাপ বলেছেন। এই জিনিসগুলো আপনারা কেন বলেছেন যে রক্তনালীগুলোকে বিভিন্নভাবে চর্বিগুলো রক্তনালীতে জন্মে এগুলোর যে আমাদের ব্লাড ফ্লো রয়েছে বা রক্তের প্রবাহ রয়েছে সেটিকে বাধাগ্রস্ত করে, এবং এই বাধাগ্রস্ত হওয়ার কারণে কিন্তু আমাদের হার্ট সহ অনেক ডিজিজের লক্ষণ দেখা দেয় এবং ডিজিজে আক্রান্ত হয়। এবং আমরা জানি যে যদি এলডিএল যদি একটি যে মাত্রা রয়েছে, মাত্রার অতিরিক্ত যদি কন্টিনিউ থাকে, তাহলে কিন্তু নেক্সট 10 ইয়ার্স এর মধ্যে হার্ট অ্যাটাক হওয়ার একটি সুযোগ থাকে। আমরা খুব ভালো লাগছে একটি জিনিস দেখে যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের লেকচারার জহিরুদ্দিন রুবেল অ্যাবসলিউটলি অ্যামেজিং, খুবই, অর্থাৎ আজকের অনুষ্ঠানের টপিক নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী এবং খুশি হয়েছেন। অনেক ধন্যবাদ। যে আব্দুল্লাহ সাইদ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমি আপনাকে অনেক মহান রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ, আপনি শেষ পর্যন্ত আমাদের সাথে যুক্ত হতে পেরেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করছি, এবং সেই বিষয়ের সাথে আপনার যে এক্সারসাইজ ফিজিওলজি অত্যন্ত ওতপ্রোত ভাবে জড়িত। ডাক্তার আর মানুষ আমরা আসলে অসুখে যখন একেবারে পড়ে যায় তখন আমরা ডাক্তারের শরণাপন্ন হই। অনেকেই মানতে চাই না যে অসুখে পড়ার আগে এই অসুখ থেকে প্রিভেনশন বা আমাদের পরিত্রাণ পাওয়ার কিছু উপায় আছে, এবং সেই কাজটি আপনারা করে থাকেন এক্সারসাইজ ফিজিওলজিস্ট। আপনার কাছে স্যার জানতে চাবো কিভাবে এক্সারসাইজের মাধ্যমে ডাক্তারের কাছে না গিয়ে ওষুধ না খেয়ে আমরা ভালো থাকতে পারি, আর যদি অসুখ একান্ত হয়ে যায় নিশ্চয় ডাক্তার বুলবুলের শরণাপন্ন আমাদের হতেই হবে, কোনো উপায় নেই। সুতরাং এই দুই ক্যাটাগরির আমাদের বিশেষজ্ঞ অতিথি কিন্তু সুপ্রিয় দর্শক আমাদের সঙ্গে রয়েছেন। আপনাদের প্রয়োজনীয় যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে আপনারা প্রশ্নগুলো আমাদেরকে করবেন, আমাদের অতিথিবৃন্দ যথাসাধ্য চেষ্টা করবে আপনাদের প্রয়োজনীয় প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। আমার খুব ভালো লাগছে আজকে এই কারণে যে এই মাত্র মতিউর রহমান অপু, আজ অনেক ভালো আছি ভাইয়া, দোয়া করবেন। এই মতিউর রহমান অপু, সে দিনাজপুর বাড়ি এবং কোভিড-19 আক্রান্ত বাচ্চাদের নিয়ে এক সপ্তাহ আগে
বুলবুল এবং সাইক স্যার অত্যন্ত ক্রন্দনরত অবস্থায় আমার সাথে কথা বলেন, এবং আমার আজকে খুব ভালো লাগছে অপু আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে রয়েছেন। এখন সে কোভিড-19 থেকে প্রায় পরিত্রাণ পাওয়ার অবস্থায় সে বাসা থেকে বের হয়ে আরেকটি ফ্ল্যাটে একাকিত্ব ভাবে বসবাস করছেন, এবং তার পরিবারের অন্য সদস্যরা তাকে বিভিন্ন সাপোর্ট দিচ্ছেন, ডক্টররা সাপোর্ট দিচ্ছেন। ডক্টর আপনাদেরকে সেলুট। আপনারা এই কোভিড-19 প্যান্ডামিকে যেভাবে মানুষের সেবা দিয়ে যাচ্ছেন, জীবন নিয়ে যুদ্ধ করছেন, কোন অবস্থাতে স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধাদের যে অবদান তার থেকে আপনাদের এই অবদান কোনো অংশে কম নয়। আপনাদেরকে সেলুট। আপনারা আরো ভালো সুস্থ থাকেন এবং মানুষের জীবন বাঁচানোর জন্য আরো কাজ করেন, এই কামনা আপনাদের কাছে করছি। একটি প্রশ্ন এসেছে যে মাছের তেলের উপকারিতা কতটুকু, মাছের তেল শরীরের জন্য কতটুকু ভালো বা খারাপ? ধন্যবাদ। পাপিয়া কামরুজ্জামান তিনি প্রশ্নটি করেছেন। আমি বুলবুল আপনার কাছেই যেহেতু প্রশ্ন দিয়ে শুরু করেছে, এই প্রশ্নের উত্তরটা আমি আপনার কাছে নিচে একটু সংগ্রহ করতে চাই। যে পাপিয়া কামরুজ্জামান খান উনি জানতে চেয়েছেন মাছের তেলের উপকারিতা কতটুকু, মাছের তেল শরীরের জন্য কতটুকু ভালো বা খারাপ। ধন্যবাদ দিয়েছেন অনুষ্ঠানের জন্য। ধন্যবাদ। এখানে খুবই চমৎকার একটা কোয়েশ্চেন করেছেন এবং ইন্টারেস্টিংলি এটা জানাও সবার দরকার। যেই মাছগুলি সাধারণত আমরা বলে থাকি একটু কোল্ড ওয়াটার ফিশ কিংবা সমুদ্রের দিকে হয় সামুদ্রিক মাছ, সেই মাছের তেলগুলি সাধারণত ভালো। যেমন হচ্ছে আমরা আমাদের দেশে যদি আমরা বলি ইলিশ মাছ, সেটার তেলটা ভালো। এছাড়া বলা হয় যে আপনার অন্যান্য দেশে যেটা স্যামন কিংবা টুনা ফিশ, কর্ড লিভার ওয়েলও পাওয়া যায় এমনি কৌটার মধ্যে, তো ওগুলি কিন্তু ভালো। তারপরেও আমাদের ছোট মাছ কিংবা এই ধরনের যেগুলি হয় সেগুলিও ইজ ওকে, বাট আমাদের কিছু কার্ব জাতীয় মাছ অথবা আমাদের ইনল্যান্ড মানে আমাদের নর্মাল পুকুরে যে চাষের যে মাছগুলি, সেগুলির তেল কিংবা সেগুলির চর্বি খাওয়াটাকে আমরা অতটা ভালো বলি না। মানে সেগুলির কিংবা আমাদের যে ফিশ আছে কি বলে এই যে চাষ করা যে পাঙাশ, সেইটার তেলটা আমরা একটু বলি অ্যাভয়েড করার জন্যই। কারণ তেল আসলে দুই ধরনের হয়, মানে চর্বি খাওয়ার ক্ষেত্রে দুই ধরনের হয়। একটা হচ্ছে যে একটা চর্বিকে আমরা বলি হচ্ছে মানে স্যাচুরেটেড ফ্যাট বা ট্রান্স ফ্যাট, আর আরেক ধরনের ফ্যাট আমরা বলি হচ্ছে পলি আনস্যাচুরেটেড বা মনো আনস্যাচুরেটেড। সো এই পলি আনস্যাচুরেটেড ফ্যাটটা হচ্ছে ভালো, এটা খাওয়াটা ভালো, এবং এগুলি কিন্তু এই সামুদ্রিক মাছ এবং বিভিন্ন ধরনের বাদাম জাতীয় খাবার, আখরোট, বিভিন্ন বীজ জাতীয় কুমড়ার বীজ, এগুলিতে বেশি থাকে। আর যেটা হচ্ছে আপনার স্যাচুরেটেড ফ্যাট, আমরা সবসময় ট্রান্স ফ্যাট, যেটা আমরা এই যে আমাদের যে বাজারে যে তেল পাওয়া যায়, তারপর হচ্ছে নানান ধরনের তেল, মানে যেটা হচ্ছে প্রাণীজ তেল কিংবা আমরা যে ফ্যাট খাই, মাংস কিংবা চর্বি, সেইগুলি কিন্তু ট্রান্স ফ্যাট, এবং এই ট্রান্স ফ্যাটের পরিমাণটা অনেক কম খাওয়াই ভালো। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যেটা জমে যায় যেই তেলটা, মানে মনে রাখবেন সাধারণভাবে আমরা সেটাই বলি, যেই তেলটা খুব সহজে জমে যায় সেটা কিন্তু ধরা হয় যে সেটা ট্রান্স ফ্যাট। মানে গরুর তেল, খাসির তেল, হ্যাঁ এরকম এগুলি, কিংবা বড় মাছের তেল দেখবেন যে অনেক সময় জমে যায়, হ্যাঁ সেটা আমরা অ্যাভয়েড করার জন্যই বলি। বাট আপনি সামুদ্রিক অথবা কোল্ড আইস অথবা উদ্ভিদের যে তেলগুলি আছে সেগুলি ভালো শরীরের জন্য। এই জন্য কিন্তু বলা হয়ে থাকে যে আপনার বর্তমানে এই কি বলে আমাদের যে সয়াবিনটা তুলনামূলক ভালো, বাট সয়াবিনের চাইতে কিন্তু আমরা সাধারণত বলি যে আপনার সানফ্লাওয়ার কিংবা আমাদের যে অলিভ অয়েল, সেটা কিন্তু আরো বেটার। হ্যাঁ এই নিশ্চয়ই পাপিয়া কামরুজ্জামান খান, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ এম ইসলাম বুলবুল আপনাকে সুন্দর উত্তর দেওয়ার জন্য। স্যার আপনাকে ধন্যবাদ জানিয়েছেন। এই মাত্র একজন আমাদের দর্শক যুক্ত হয়েছেন, কিছুদিন বিরতির পর আবার সাইক স্যারকে লাইভে দেখতে পাচ্ছি, অনেক ভালো লাগছে। স্যার কেমন আছেন? মশিউর রহমান মিলন এই রংপুর থেকে আমাদের প্রতিদিনের একজন, প্রতিটি প্রোগ্রামের
দর্শক তিনি কিন্তু উপস্থিত থাকেন এবং সবসময় প্রশ্নগুলা করে থাকেন। স্যার, আমি শুরুতে আপনার কাছে একটু জানতে চাই আমি যে আমি ডক্টর বুলবুল ইতিমধ্যে বলেছেন যে কোলেস্টেরলের কয় ধরনের পাওয়া যায়, কি কি ক্ষতির কারণ কি কি কিছুটা বলেছেন। আমরা একটু জানতে চাবো যে এই কোলেস্টেরলের গুরুত্বটাকে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। এটা যে একেবারে থাকবে না সেটা নিয়ে আমি এটার গুরুত্বটা কি মানব দেহে সেই সম্পর্কে একটু জানতে চাচ্ছি আপনার কাছে। Assalamu alaikum. Thank you, Salahuddin. Nice meeting with Dr. Bulbul. Assalamu alaikum. Thank you, sir. Thank you, sir. আমার এক ছাত্র আমাকে সালাম দিছে, ওর জন্য ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। Actually, Dr. Bulbul উনি এক্সপ্লেন করছেন in general, well done, very well explained. আমি অবশ্য চাচ্ছিলাম একটু বেশি একটু ইন ডিটেলসে যাওয়ার, বাট সেটা দরকার নাই এখন। বাট যে প্রশ্নটা আসছে, প্রশ্নের তরফ থেকে আমি এটা বলবো, বেসিক কিছু জিনিস জানা দরকার আপনাদের। সেটা হচ্ছে যে কোলেস্টেরলটা কি? এটা দুটো জিনিস, একটা প্রোটিন এবং একটা লিপিডের সমন্বয়ে কম্বিনেশন একটা উপাদান যা আমাদের শরীরে আছে। এই কোলেস্টেরলটা লিভার ইটসেলফ প্রডিউস করে, কিন্তু আমরা খাবার থেকেও পাই। তো খাবার থেকে যেটা বেশি পাই সেটা আমাদের শরীরে স্টোর হয়ে থাকে। সেটা ডক্টর বুলবুল বলছেন যে এটা স্টোর হয়ে থাকে অ্যাজ এ সলিড ফর্ম। এটা রুম টেম্পারেচার যদি আমরা রাখি তাহলে এটা সলিড ফর্ম থাকে। আর যদি কিছু আছে ওয়েল বা ফ্যাট, সেটা রুম টেম্পারেচার রাখলে লিকুইড ফর্মে থাকে। আর যেটা আমাদের শরীরের মধ্যে থাকে সেই ফ্যাটটা, সেটা ট্রাইগ্লিসারাইড আকারেও থাকে এবং সেটা সেম ওয়েট অ্যাজ মাসল অ্যান্ড ফ্যাট। ইনসাইড বডি ইজ সেম ওয়েট। তার অর্থ হচ্ছে যে আমি যদি 10 পাউন্ড ওভারওয়েট হয়ে থাকি তাহলে 10 পাউন্ডই হচ্ছে আমার সলিড ফ্যাট। তো এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এটা একটা জিনিস আমাদের খুব ইম্পর্টেন্ট জানা। এবং এই ফ্যাটটা আমরা বিভিন্নভাবে নিতে পারি। আমরা কার্বোহাইড্রেট থেকে পাই, ম্যাক্সিমাম কার্বোহাইড্রেট থেকে পাই। প্রোটিন একটা উপাদান আছে এবং ফ্যাট একটা উপাদান। খাদ্যের 3টা মৌলিক উপাদান। তো কার্বোহাইড্রেট থেকে আমরা যেটা এক্সেস নিচ্ছি সেটা ব্রেকডাউন করে গ্লুকোজে পরিণত হয়। সেই গ্লুকোজটাই ইভেনচুয়ালি আমাদের শরীরে যে ওটা ফ্যাট আকারে থাকে। যখন আমাদের এক্সট্রিম কন্ডিশনে দরকার হয় তখন এই ফ্যাটগুলো আমাদের এনার্জির সোর্স। তখন আমাদের এনার্জির জন্য এই ফ্যাটগুলো কনভার্ট হয়ে আমাদের এনার্জি দেয়। সেইভাবে আমরা হয়তো 3 দিন 4 দিন 5 দিন বেঁচে থাকতে পারি উইদাউট ফুড। দ্যাটস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটা ক্রাইটেরিয়া এখানে দিয়ে দিয়েছেন। তো সেইভাবে আমরা গ্রো আপ হয়েছি, আল্লাহ আমাদের ক্রিয়েট করছেন। এখন কোলেস্টেরলের প্রয়োজনীয়তা ডক্টর বুলবুল সুন্দর এক্সপ্লেন করছেন, ভেরি নাইস। তো এটা একটু অ্যাড করি, এটা বিল্ডিং ব্লক, আমাদের শরীরের সেল বিল্ডিং এর জন্য দরকার হয়। তারপরে ফুড হজম করতে দরকার হয়। হরমোন তৈরিতেও সাহায্য করে কিছুটা, সাথে ভিটামিন ডি প্রস্তুত করতে সাহায্য করে। এইগুলা মৌলিক উপাদান। জাস্ট জেনারেল একটা নলেজ আমরা চেষ্টা করতেছি, আমি এবং ডক্টর বুলবুল, আপনাদের সবার জানানোর জন্য। প্লিজ আপনারা এটা লিসেন করেন, কেয়ার করেন এবং এটা যদি জানতে পারেন তাহলে আপনি জানতে পারবেন আপনি কোথায় আছেন। আমাদের এই অ্যাকচুয়ালি প্রোগ্রামটা আমি এইভাবে দেখি, এটা হলো এডুকেশনাল প্রোগ্রাম। কারণ হচ্ছে আমি বিশ্বাস করি এদেশে আসার পরে যে এডুকেশন ইজ দ্য ভাইটাল পয়েন্ট, ইজ দ্য কি পয়েন্ট টু সার্ভাইভ yourself. That's why we need to educate. Then according to education we have to perform. খালি আমি এডুকেটেড হলাম, আমি ওটাকে আমলে করলাম না, তাহলে লাভ হবে না, কোনো লাভ হবে না। ওটা we have to perform, that I say exercise, and you will see eventually you can evolve your life for quality of life. That means আপনার লাইফটাকে চেঞ্জ করতে পারবেন। ওকে, এখন আমি প্রশ্নে ফিরে যাই। সালাউদ্দিন, প্রশ্নটা আবার আমাকে একবার বলতে হবে। স্যার, আমি আপনার কাছে যে প্রশ্নটি রেখেছিলাম সেটি হলো এই মানুষের এটি প্রয়োজনও আছে, আবার অতিরিক্ত জিনিস ক্ষতির কারণ। তো এর উপকারিতা কি? এই কোলেস্টেরলের উপকারিতা সম্পর্কে একটু আগে জেনে নিতে চাই স্যার। কোলেস্টেরলের উপকারিতা আমি অলরেডি এক্সপ্লেন করছি। এটা বেসিক্যালি আমাদের শরীরের সেল বিল্ডিং এ কাজ করে, ফুড হজম হইতে কাজ করে, হরমোন তৈরিতে সাহায্য করে, ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে। দিস ইজ আওয়ার ইম্পর্টেন্ট পার্ট
for actually necessity part of cholesterol. এটা আমাদের জন্য কোলেস্টেরল আমাদের জন্য প্রয়োজন এই সব কারণের জন্য। এখন যেটা আমি বলছি যে লিভার ইটসেলফ প্রডিউস কোলেস্টেরল, খাবার থেকেও কোলেস্টেরল আছে। এখন অতিরিক্ত যদি আমরা খাবার খাই, যেটা ডক্টর বুলবুল বলছেন যে স্যাচুরেটেড ফ্যাট, এই টাইপের যদি আমরা খাই, সে স্যাচুরেটেড ফ্যাট বেসিক্যালি আসে অ্যানিম্যাল প্রোডাক্ট থেকে। কিছু কিছু আছে প্ল্যান্ট বেজ আসে, যেমন ধরেন কোকোনাট অয়েল। আমরা যদি বেশি কোকোনাট অয়েল খাই, ওটাও চর্বি আকারে থাকতে পারে। আমরা কিছু কিছু যেমন বাটার, দুধ থেকে আসতে পারে, ডেয়ারি প্রোডাক্ট থেকে আসতে পারে। দিস কাইন্ড অফ থিং আমরা যদি খাই, এটা স্যাচুরেটেড ফ্যাট। এটা আমাদের শরীরে ঢোকার সঙ্গে সঙ্গে যদি অতিরিক্ত থাকে, তাহলে এটা প্রডিউস করতেছে, এটা থাকে অ্যাজ এ ট্রাইগ্লিসারাইড, প্রডিউস করে কোলেস্টেরল। সেটা একটা কারণ। এখন যদি অতিরিক্ত হয় তাহলে কি হবে? তো অতিরিক্ত হলে কি হয়, শরীরে স্টোর হয়, এবং এটাই ওয়ান পয়েন্ট, এটা ব্লাড স্ট্রিমে যে ব্লাডের সঙ্গে যুক্ত হয়, এবং যখনই ব্লাড সার্কুলেট করে টু দ্য সেন্ট্রাল সার্কুলেটরি সিস্টেমে, তখন এটা সিনথেসাইজড হয়, এটা একটা কেমিক্যাল রিয়াকশন করে। আমি ভিতরে অত যাব না যে কেমিক্যাল রিয়াকশন কি হয়, আপনাদের অত বোঝার দরকার নাই। রিয়াকশনের মাধ্যমে যে আমাদের যে আর্টারির ওয়াল আছে, ওয়ালের সঙ্গে সিনথেসাইজড হয়ে ওটা আস্তে আস্তে লেশন তৈরি হয়। ডক্টর বুলবুল বলছেন, লেশন মানে ক্ষত সৃষ্টি হয়, আমরা বাংলায় বলি ক্ষত। সেই ক্ষতটা তখন ওখানে আমাদের দেশে যেমন নদীতে চর হয়, ঠিক চরের মতো ওইরকম হয়েছে। আস্তে আস্তে এটা জমতে জমতে ওখানে পার্শিয়াল ব্লকেজ হয়, দেন টোটাল ব্লকেজ হয়। যখনই আমাদের ব্লকেজ হয়, ব্লাড সার্কুলেট করে না সেন্ট্রাল সার্কুলেটরি সিস্টেমে, তখন হার্ট পাম্প করতে থাকে। ওয়ান পয়েন্ট হার্ট গেট টায়ার্ড, তখন আমরা একটা পেইন ফিল করি আমাদের হার্টে, মাঝখানে, স্টার্নাম বলে, দুই চেস্টের মাঝখানে। তখন আমরা ডাক্তারের শরণাপন্ন হই। অবশ্যই যাবেন আপনারা ডাক্তারের কাছে। তখন ডাক্তার টেস্ট করে ইকিজি করে দেখে যে সমস্যাটা কোথায়। তখন উনি বলেন যে একটা ব্লকেজ হয়েছে বা পার্শিয়াল ব্লকেজ হয়েছে। তখন বেসড অন দ্য সিচুয়েশন, তখন উনি ডক্টর ডিসাইড করে আইদার ইউ নিড টু পুট স্ট্যান্ড অর গো ফর বাইপাস অর সাম আদার থিংস, এটা ডিপেন্ড করে। কিন্তু এখন আপনারা বুঝতে পারছেন যে অতিরিক্ত কোলেস্টেরলের কারণে আমাদের এই জিনিসগুলো হচ্ছে। টপ অফ দ্যাট আরো দুটা জিনিস, যেহেতু আমরা কার্ডিওভাস্কুলার ডিজিজ নিয়ে আলাপ করতেছি, আরো কয়টা জিনিস, শুধু কার্ডিওভাস্কুলার ডিজিজ হয় না, এর সঙ্গে হয় স্ট্রোক অ্যান্ড হার্ট অ্যাটাক। তার সঙ্গে যদি আপনি সিগারেট স্মোকার হন, এটা এনহ্যান্স করে আরো বেশি, মানে এটা আরো ত্বরান্বিত করে। এবং আপনার যদি ডায়াবেটিস থাকে, এটাও ত্বরান্বিত করে আপনাকে লেশন তৈরি করতে ফাস্টার। ইভেন যদি আপনার হাইপার টেনশন থাকে, আপনি সবসময় চিন্তা করেন, কি চিন্তা করেন জানেন না, বা চিন্তা করতেছেন, দ্যাট স্ট্রেস অলসো মেক্স ইউ ইরেগুলার প্রেশার। The combination of all these four things then makes it more difficult your heart to get the adequate amount of blood circulation from the central circulatory system. সেই জন্য কোলেস্টেরল পরিমিত খাওয়া ভালো, পরিমাণের অতিরিক্ত খাইলেই সমস্যা। এখন আমার বিশ্বাস আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। থ্যাংক ইউ। ভালো লাগছে যে ডক্টর ওয়ালিদুর রহমান আমাদেরকে উইশ করেছেন, এক্সিলেন্ট প্রোগ্রাম, বেস্ট উইশেস। আমাদের গত অনুষ্ঠানের অতিথি ছিলেন। আমি বেশ কয়েকদিন ধরে তার সাথে যোগাযোগ করতে পারছিলাম না। আমরা কোনো আক্রান্ত হলে রোগে শরণাপন্ন হই বুলবুলের, খোকনের, ওয়ালিদুর রহমানের। সো আজকে খুব ভালো লাগলো যে সে আমাদের প্রোগ্রামের সাথে আছে। দীর্ঘ 4-5 দিন পর কানেক্ট হলাম আমি ডক্টর ওয়ালিদের সাথে। একটি প্রশ্ন চলে আসছে স্যার, প্রশ্নটি অবশ্য বুলবুল স্যারের কাছে জানতে চাই, কিভাবে বুঝতে পারবো শরীরে কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। বুলবুল, এই মশিউর রহমান মিলনের প্রশ্নের উত্তরটি যদি আপনি দেন। স্যার কিন্তু চমৎকার করে কতগুলি ব্যাপার বলেছেন, মানে খুবই চমৎকার। সাধারণত হচ্ছে আমরা কয়েকভাবে বুঝতে পারি। একটা হচ্ছে যে আপনার ফিজিক্যাল স্ট্যাটাস, যেটা হচ্ছে স্যার একটু আগে বললেন, যে আমিও বলার চেষ্টা করেছি যে আমরা যদি
কোলেস্টেরল বেশি মাত্রায় ইনটেক করি, অথবা চর্বি জাতীয় খাবার বেশি খাই, অথবা ইভেন কার্বোহাইড্রেট যদি আমরা বেশি খাই, তখন কিন্তু আমাদের বডি ইউজ করার পরে সেটা হচ্ছে ডিপোজিট হতে থাকে। তো ডিপোজিট হতে হতে আমাদের যে নর্মাল স্ট্রাকচার, তখন কিন্তু এই স্ট্রাকচার আমাদের বডিতে এই ফ্যাট হিসেবে, আমি খুব সহজ বাংলায় বলি, স্যার কিন্তু খুবই ডিটেইল বলেছেন চমৎকার ভাবে। তো আমি একদম সহজ করে যদি বলি যে আমাদের বডিতে চর্বি জমা হয়, এই বডিতে চর্বি জমা হলে কিন্তু আস্তে আস্তে সে ফ্যাট হয়ে যায়, মোটা হয়ে যায়, ওজন বেড়ে যায়। তখন আমরা ওই বিএমআই, বডি মাস ইন্ডেক্স সাধারণত করি। তো উচ্চতা এবং পরিমাপের সাথে একটা মেজার করে আমরা বিএমআই দেখি যে আমাদের কম কি বেশি। সাধারণভাবে আপনি দেখবেন যে যারা একটু বেশি চর্বি জাতীয় খাবার খায়, কিংবা যারা কম এক্সারসাইজ করে, সেই ফ্যাটটাকে ইউটিলাইজ করে না, তাদের বডিতে জমা হয়ে হয়ে তারা কিন্তু আস্তে আস্তে ফ্যাট হয়ে যায়, মোটা হয়ে যায়। এবং এই মোটা হওয়ার দরুন তারা দেখা যায় যে তাদের ফুড হ্যাবিটটাও একটু চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, তারা বেশি খেতে পছন্দ করে, আবার ইনডিরেক্টলি তারা মোটা হওয়ার জন্য আবার কম এক্সারসাইজ করে, যায় না, এই যে একটা সাইক্লিক ইয়েতে পড়ে যায় তারা। তো এইটা একটা ওয়ে বোঝার। আরেকটা হচ্ছে যে আনওয়েল বিং, আপনার একটুতেই খারাপ লাগবে, যেহেতু আপনার স্যার যেটা বললেন, আমিও বলার চেষ্টা করেছি যে আমাদের কিন্তু রক্তনালীগুলি আস্তে আস্তে সরু মানে এর ক্যালিবার, মানে এর কি বলে যে ভিতরের ইয়েটা কমতে থাকে, যার কারণে অল্পতেই কিন্তু সে মানে হাঁপিয়ে ওঠে। আপনি দেখবেন যে যারা একটু বেশি মোটা, কিংবা যারা যারা একটু ফ্যাট বেশি যাদের শরীরে, তারা কিন্তু অল্পতেই হচ্ছে হাঁপিয়ে ওঠে, এই যে একটা অবস্থা। এছাড়া আপনার যদি আস্তে আস্তে আরো ডিপে ঢুকেন, আরো ভিতরে ঢুকেন, তাহলে কিন্তু দেখা যায় যাদের শরীরে বেশি কোলেস্টেরল, তারা কিন্তু এই যে নানান ধরনের রোগ, স্যার যেটা বললেন, যে আমাদের হার্ট অ্যাটাক হতে পারে, সহজ বাংলা আমরা যদি বলি আমাদের স্ট্রোক হতে পারে, কারণ আমাদের ব্রেইনে রক্তনালী আছে, ওই রক্তনালীগুলি আস্তে আস্তে চিকন হয়ে যায়, সাপ্লাই কমে যায়, তো আমাদের স্ট্রোক হতে পারে আমাদের যে কোনো সময়। এছাড়াও দেখা যায় যে আমি যদি বেশি বেশি কোলেস্টেরল খাই, সেটা কিন্তু আমাদের যে পিত্ত রস, পিত্তনালী, পিত্ত থলি থাকে, সেই পিত্ত থলিতেও দেখা যায় যে সে এক ধরনের কি বলে যে ইম্প্যাক্ট বা ইফেক্ট ফেলে, যার কারণে কিন্তু দেখা যায় যে ওই কোনো কারণে তার স্টোন হয়ে গেছে পিত্তথলিতে, সেখানে পেইন হতে থাকে। এছাড়াও যে কোনো বডির যে কোনো জায়গায় দেখা যায় যে সাপ্লাই কমে যায়, যার কারণে কিন্তু এনি টাইম হচ্ছে ছোট ছোট মাইল্ড স্ট্রোক হয় অনেকের ক্ষেত্রে। তো এই ধরনের সাধারণ কিছু আমার কিছু সাইন, কিছু সিমটম এরকম আস্তে আস্তে দেখা যায় এই ইয়ার জন্য, আপনার হাই কোলেস্টেরল যদি আমাদের থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু ডক্টরের কাছে স্যার যেটা বললেন যে ইমিডিয়েট আমাদের উচিত একজন ডক্টরের পরামর্শ নেওয়া, এবং সাথে সাথে এই ধরনের কোনো সমস্যা হলে তার সেই ধরনের মেজারগুলি নেওয়া। কিছু টেস্ট করি আমরা, লিপিড প্রোফাইল করি, এবং এর সাথে অন্যান্য যদি হার্টের সমস্যা থাকে আমরা ইকো করি, ইসিজি করি, যদি স্ট্রোক করে সেই ক্ষেত্রে আমরা হয়তো বা সিটি স্ক্যান অথবা এমআরআই, এই ধরনের বিভিন্ন স্টেপ ওয়াইজ করি। এবং সবার কিন্তু আরেকটা ব্যাপারেও খেয়াল রাখতে হবে যে ওষুধের সাথে সাথে তার ডায়েট এবং ফিজিক্যাল এক্সারসাইজ, এই তিনটা জিনিস হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা কিন্তু শুধু ওষুধের উপরে ডিপেন্ড করে যাই, মানে ডিপেন্ড করতে থাকি, বাকিগুলো আমরা কম করি। সো ওই তিনটা, এবং হচ্ছে নর্মাল লাইফস্টাইল ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। এই পর্যন্ত আমি একটু শর্টেই বললাম, স্যার যদি আর একটু অ্যাড করেন। রাইট, আমি একটু অ্যাড করতে চাই। ডক্টর বুলবুল, ইউ এক্সপ্লেইন ভেরি ওয়েল। একটা জিনিস শুধু অ্যাড করব, আপনি ডক্টরের কাছে যাওয়া ছাড়াও আপনি নিজেও বাসায় বসে একটা টেস্ট করতে পারেন। টেস্টটা আপনারা যারা ভিউয়ার আছেন শোনেন, এবং প্রয়োজনে আপনারা লিখে রাখেন, প্লিজ ডোন্ট ফরগেট। আপনি হাইট কতটা লম্বা, আপনি বেসড অন ইঞ্চ, আর আপনার নাভির 1 ইঞ্চির নিচে আপনার যে ঘের আছে সার্কামফারেন্স, ওটাও কত ইঞ্চ আছে, একে যদি আপনি 2 দিয়ে গুণ করেন, যদি দেখেন আপনার হাইটের থেকে
বেশি হয় তাহলে ওই অতটা ইঞ্চ হচ্ছে আপনার টোটাল ফ্যাট আছে আপনার। আবার বলি এক্সাম্পল, একটা মানুষের হাইট হচ্ছে 5 ফিট, দ্যাট মিনস যদি ইঞ্চি নিয়ে আসেন তাহলে 60 ইঞ্চ, 60 ইঞ্চ। এখন মাজার 1 ইঞ্চি, নাভির 1 ইঞ্চি নিচের থেকে যদি আপনি স্কেল দিয়ে মাপেন তাহলে ওইটা যদি হয় 32 ইঞ্চি, দ্যাট মিন 32 টাইম 2 কত হচ্ছে 64, রাইট? জি স্যার, বুঝতে পারছি। টাইম 32 গুণ 2 ইজ 64। আপনার হাইট হচ্ছে 60 ইঞ্চি আর আপনার সার্কামফারেন্স হচ্ছে 64 ইঞ্চি, অর্থাৎ 4 ইঞ্চি আপনার মাজার ঘেরটা বড় এক্সেস। আমি আবার কি বুঝাবো, আপনার হাইট লেন্থ হচ্ছে 60 ইঞ্চি অর্থাৎ 5 ফিট, 5 ফিটের যদি আপনি ইঞ্চি করেন তাহলে 60 ইঞ্চি হয়। আর যদি আপনার মাজার ঘেরটা হয় 32, ওটাকে 2 দিয়ে গুণ দিলে হচ্ছে 64 ইঞ্চ। তাহলে 64 মাইনাস 60, 4 ইঞ্চি বেশি। এই 4 ইঞ্চি হচ্ছে আপনার শরীরের সার্কামফারেন্সে ফ্যাট জমা আছে। অর্থাৎ এটা একটা নর্মাল টেস্ট। যদি আপনি দেখেন আপনার মাজার পরিধি আপনার হাইট থেকে বেশি হয় তাহলে আপনি নর্মাল ওয়েট থেকে ওভারওয়েট, মিনস আপনার ফ্যাট আছে। আর ফ্যাট যদি থাকে যে কোনো সময় আপনার যে কোনো কার্ডিওভাস্কুলার প্রবলেম হবে। সেই ক্ষেত্রে এই টেস্টটা করার পরে আপনি ডাক্তারের কাছে যাবেন, টেস্ট করবেন, আপনার ব্লাড প্রোফাইল অ্যান্ড একটা ইকিজি করবেন কোনো সমস্যা আছে কিনা। যদি এটা করতে পারেন তাহলে আপনার ডায়াগনোসিস যদি আর্লি হয়ে থাকে, ইউ ক্যান প্রিভেন্ট নট টু হ্যাভ কার্ডিওভাস্কুলার ডিজিজ। প্রবলি ইউ এভরিবডি আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার, খুব সুন্দর করে বুঝালেন নতুন একটা বিষয়। যে সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে আওয়ার ভিউ আওয়ার ভয়েস অনুষ্ঠানে সম্পৃক্ত আছেন, আপনাদের জন্য বলছি যে নাভি থেকে 1 ইঞ্চি নিচে পুরো সার্কা আমাদের কোমরের পরিধি যদি আমাদের উচ্চতার পরিধির থেকে বেশি যত হবে তাকে 2 দিয়ে পূরণ দিলে যে রেজাল্ট, সেটি যদি আমাদের মূল উচ্চতার থেকে বেশি হয় তত ইঞ্চি আমাদের ফ্যাট, এবং ফ্যাট যদি জমা থাকে তাহলে আমাদেরকে বলেছে ডক্টরের শরণাপন্ন হয়ে প্রয়োজনীয় টেস্ট করে আমাদের শরীরের সুস্থতা বা আমাদের কি করতে হবে সেই করণীয় দিক নির্দেশনা ডক্টর প্রেসক্রাইব করবে এবং ডক্টরের প্রেসক্রাইব অনুযায়ী আপনার জীবন যাপন করা উচিত। আপনাকে স্যার অনেক ধন্যবাদ। আমি যে জিনিসটি জানতে চেয়েছিলাম, ইতিমধ্যে ডক্টর বুলবুল এবং আব্দুল্লাহ সাইদ স্যার আপনাদের কথায় যে এসে পড়েছে যে ডায়েট ইম্পর্টেন্ট। আমরা কিভাবে রিস্কে পড়ে যাই কোলেস্টেরলের জায়গায়, ডায়েট, তারপর অবেসিটি, যারা অনেকে স্থূলকার থাকে, মোটা হলে তো সঙ্গত কারণে তার ফ্যাট বেশি শরীরে, এটা খুব স্বাভাবিক, জেনেটিক একটা ফ্যাক্টর আছে। বুলবুল যদি আপনি বলতেন যে এই কোলেস্টেরলের জেনেটিক ফ্যাক্টরটা, এই বিষয়টা যদি একটু বলেন। অনেকে তো আসলে বলে আমি ভালো থাকতে চাই কিন্তু জেনেটিক পূর্বপুরুষের কাছ থেকে যদি কিছু আসে সেখানে কি করবে? জি ধন্যবাদ। আমি স্যার যেহেতু ফ্যাট ক্যালকুলেশন এটা বললেন, আমি আর একটু তার আগে একটু বলতে চাই হচ্ছে বিএমআই নিয়ে। আমি জাস্ট ছোট্ট করে বলেছিলাম, বাট আপনাদের সেটাও আমি একটু জানাই। যাদের অ্যাক্সেস আছে অনলাইনে, তারা অনলাইনে ইজিলি ক্যালকুলেট করতে পারেন খুব সহজেই। বিএমআই ক্যালকুলেটর দিলেই আপনার অনলাইনে পাওয়া যায়, এবং এতে করে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি ওবেস নাকি আপনি নর্মাল আছেন, নাকি আপনি নর্মালের চাইতে কম আছেন। আর সাধারণভাবে আমরা যেটা বিএমআই মাপি, বডি মাস ইন্ডেক্স, সেটা হচ্ছে যে আমাদের ওজনটা মাপি আমরা কেজিতে। এইটাকে ওজনটাকে আমরা ভাগ দেই হচ্ছে আপনার আমাদের যে হাইট, সেই হাইটটাকে আমরা কনভার্ট করি মিটার স্কোয়ারে। মানে হাইটটাকে স্কোয়ার করে দিই, মানে হাইট ইন্টু হাইট যদি আপনি নেন। যেমন আপনার হাইট মানে ওয়েট ধরেন যে 65 কেজি, আর আপনার হাইট ধরেন যে 1.6 মিটার। তো 65 ডিভাইডেড 1.6 ইন্টু 1.6, মানে নিচে থাকবে 1.6 ইন্টু 1.6, উপরে থাকবে হচ্ছে 65। এতে ক্যালকুলেট করলেই কিন্তু আপনি বিএমআইটা পাবেন। আপনার বিএমআই যদি কিভাবে ইন্টারপ্রেট করবেন, 18.5 এর যদি নিচে হয়
তাহলে ধরে নিবেন যে আপনি বেশি চিকন। আর 18.5 থেকে যদি আপনি 25-এর মধ্যে থাকেন তাহলে ইউ আর নর্মাল। 25-এর উপরে চলে গেলে 30 পর্যন্ত হয়ে গেলে তখন কিন্তু আপনার সেটাকে আমরা সাধারণত বলি একটু ওভারওয়েট। ওভারওয়েটের পরে 30-এর বেশি যদি হয়ে যায় এবং 35-এর নিচে যদি থাকে তাহলে মানে 30-এর উপরে চলে গেলে আমরা সেটাকে ওবেজ বলি। এবং ওবেজের মধ্যে আবার 30 থেকে 35 বলা হয়, অনেক সময় 35 থেকে 40, এবং 40-এর উপরে কিন্তু ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এরকম ওবেজ মেজার করা হয়। সো আপনারা মনে রাখবেন 18 থেকে 25-এর মধ্যে বিএমআই। বিএমআইটা হচ্ছে আমাদের ওজন কেজিতে ভাগ আমাদের হাইটটা, সেটাকে কনভার্ট করবেন মিটারে। সেই মিটারটাকে স্কয়ার করে দিবেন, মানে 2 বার গুণ দিবেন, তাহলেই আপনি আপনার বিএমআইটা পেয়ে যাবেন। আর মিস্টার সালাউদ্দিন, আপনি যেটা প্রশ্ন করলেন যে জেরিয়াট্রিক সমস্যা, জেরিয়াট্রিকের সাথে জেনেটিক্যাল, সরি, রাইট? রাইট জেনেটিক্যাল কিছু ফ্যাক্টর এখানে কাজ করে। কারণ হচ্ছে স্যার যেটা খুব সূক্ষ্ম করে বললেন যে আমাদের সেলের যে গঠন, সেই সেলের গঠনেই কিন্তু আমাদের নানান রকম কম্পোনেন্ট থাকে। আমি সহজ বাংলায় যদি বলি, তো এই কম্পোনেন্ট গুলি কিন্তু আমরা জেনেটিক্যালিও কিছুটা পেয়ে থাকি। বিশেষ করে কিছু ডিজিজ আমরা বলি, যেই ডিজিজ গুলি কিন্তু আপনার জেনেটিক্যালি, যেমন ডায়াবেটিস, আপনি আপনার পূর্বপুরুষের আছে কিনা। এছাড়াও আপনার এই স্ট্রোকের ক্ষেত্রে আমরা সাধারণত কোনো পেশেন্ট আসলে আমরা জিজ্ঞেস করি, হার্টের কোনো ডিজিজের পেশেন্ট আসলে আমরা জিজ্ঞেস করি যে আপনার আগের কারো আছে কিনা কিংবা ফ্যামিলিতে আছে কিনা। তো এই ধরনের যেইগুলা ধরেন যে খুব মাইক্রো লেভেলের সেলের সাথে রিলেটেড থাকে এবং সিক্রেশন গুলি সেল রিলেটেড কিংবা সেল ওরিয়েন্টেড, সেই ধরনের ডিজিজ গুলি যেগুলি আমাদের ডিএনএ তে বহন করার সুযোগ থাকে, সেগুলি কিন্তু অনেক ক্ষেত্রেই জেনেটিক্যালি ক্যারি করে। এবং সেই ক্ষেত্রে কিন্তু আগেই কষাস হওয়া আমাদের খুবই দরকার। এছাড়াও আরো কিছু ইম্পর্টেন্ট ইস্যু, কিছু ডিজিজ আপনার মায়ের পেটে থাকলেও কিন্তু মায়ের বিহেভিয়ার উপরেও ডিপেন্ড করে অনেক ডিজিজ। বিহেভিয়ার মানে তার টেক কেয়ার অথবা তার ফুড হ্যাবিট, এই ধরনের। এবং বাচ্চা যখন আপনার 0 থেকে 6 মাস থাকে এবং 6 থেকে 2 বছর, তখন তার ফুড প্যাটার্নও কিন্তু পরবর্তী লাইফটাকে অনেক ক্ষেত্রেই সেটাকে কি বলে যে কন্ট্রোল করে। সো এই ক্ষেত্রে দেখা যায় যে আমরা যেসব বাচ্চা ছোটবেলায় ওবেস করে ফেলি খুব তাড়াতাড়ি, সেই সব বাচ্চা কিন্তু পরবর্তীতে এই ধরনের সমস্যা হওয়ার অনেক বেশি মানে কি বলে যে সেটাকে আমরা সহজ বাংলায় বলি যে প্রবাবিলিটি অনেক বেড়ে যায়। এছাড়াও এই যে বুকের দুধ খাওয়ানোর যে ব্যাপার 6 মাস বয়স পর্যন্ত, সেইখানে যদি আপনি বাইরের দুধ খাওয়ান কিংবা গুঁড়া দুধ দেন, তাহলে সেই সব বাচ্চাদেরও দেখা যায় যে আপনার টার্ন টু বি পরবর্তী লাইফে ডায়াবেটিক। এবং যাদের ডায়াবেটিস থাকে তাদের কিন্তু আবার বলা হয় যে এটা সর্বরোগের রাজা। আপনার ডায়াবেটিস আছে মানে আপনি আপনি নানান ধরনের রোগে তখন ওই একটা সাইকেলে পড়ে যান। হ্যাঁ, হাতির ঝিলের যে আমরা সাইকেল বলি, সেই সাইকেলের মধ্যে আমরা পড়ে যাই। মানে এটার সাথে আরো নানান কিছু ইনগ্রেডিয়েন্ট যোগ হতে থাকে অটোমেটেড। সো এটা ডেফিনেটলি একটা জেনেটিক্যালি ডিজিজ, এবং যাদের এইরকম আছে তারা শুরু থেকে যদি কষাস হয় তাহলে কিন্তু ডেফিনেটলি এক ধরনের ভালো ফলাফল আমরা পাবো বলে আশা করি। আমি একটু সাইদ স্যারের কাছে জানতে চাচ্ছি, স্যার, যদি জেনেটিক্স এর কারণে আমাদের একটা বংশগত কারণে কোলেস্টেরল হাই হয়ে থাকে, সেই ক্ষেত্রে কি এক্সারসাইজ করে এই কোলেস্টেরল কন্ট্রোল করা সম্ভব, নাকি আমাদেরকে মেডিকেশন বা মেডিসিন গ্রহণ করতে হবে? থ্যাংক ইউ। ডক্টর বুলবুল উনি এক্সপ্লেন করছেন নাইসলি। তার সঙ্গে যেটা বলছেন সহজভাবে আমরা বলতে পারি, আমরা আমাদের অ্যানসেস্টার থেকে আমরা ক্রোমোজোমের মাধ্যমে, ওই যে বললাম মাইক্রোসেল মাধ্যমে ওটা ক্যারি করে আসলে আমাদের যে ফিজিওলজিক্যাল বিহেভটাই প্রডিউস করে মোর কোলেস্টেরল। এটা হচ্ছে বেসিক, শর্টলি নিড টু আন্ডারস্ট্যান্ড। ওকে, ইয়েস, এটা বলা হয় এনভায়রনমেন্টাল চেঞ্জ। এখন আমি
ডায়াগনোসিস করতে হবে যে আমার ফ্যামিলির, যেগুলো ডক্টররা করেন, যে কোনো ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা। যদি দেখি যে আমরা ফ্যামিলি হিস্ট্রি আছে, তাহলে দ্যাট মিনস আপনার এটার হওয়ার পসিবিলিটিস বেশি। কোলেস্ট্রল গ্রো করার পসিবিলিটি, লিভার ক্যান প্রডিউস ইটসেলফ মোর হায়ার রেট অফ কোলেস্ট্রল। তো সেই ক্ষেত্রে সাবধান থাকবে। এখন সাবধানটা কি, যেটা ডক্টর বুল বারবার বলতেছেন, এক্সারসাইজ এবং লাইফস্টাইল। যদি আমি যে লাইফস্টাইলে যাচ্ছি, সলিউশনটা বলতেছি আমি এখন, সেই লাইফস্টাইল থেকে আমাকে চেঞ্জ করতে হবে। সেটা কি? শুধু একটা জিনিস না, অনেকগুলো জিনিসের ইনভলভমেন্ট। আমার বয়স 30 বছর, এক্সাম্পল 30 বছর, এই পর্যন্ত আসতে আসতে আমি ডায়াগনোসড হলাম যে আমার ফ্যামিলির ছিল। তাহলে ফ্যামিলি কি করতেন সেটা আমি করব না, আমাকে চেঞ্জ করতে হবে। আমার খাওয়ার স্টাইল চেঞ্জ করতে হবে, আমার স্লিপিং এর স্টাইল চেঞ্জ করতে হবে, আমার টেনশন, আমার স্ট্রেসের স্টাইল চেঞ্জ করতে হবে, আমার স্লিপিং মিনস ঘুমের স্টাইল, আমার বিহেভ চেঞ্জ করতে হবে। ইটস এ বিগ ফ্যাক্টর যে আমাকে সবসময় থাকতে হবে, আমার বডিকে এমন আইসোলেটেড করতে হবে যে আমার বডির নর্মাল ফাংশনের মধ্যে আমি রাখতে পারি, টুগেদার উইথ রাইট নিউট্রিয়েন্ট। এই নিউট্রিশনের জন্য আপনাকে একটা নিউট্রিশনের সাথে কথা বলতে হবে, চেঞ্জ করতে হবে। ইটস এ বিগ ফ্যাক্টর, কম্বিনেশন অফ অল দিস থিংস। টপ অফ দ্যাট, you need to have definitely exercise. What is exercise? What? Until unless you perspire your body, you are not doing exercise. You have to perspire your body to get rid of all these germ, virus, whatever it is inside. As a sweat, get out there. Change your physiological environment inside your body. And আগের যে কথাগুলো বললাম সেগুলো যদি আপনারা কম্বাইনলি কাজ করেন, definitely there is change, but not 100%, because আপনি ক্যারি করতেছেন আপনার অ্যানসেস্টর। হয়তো আপনার বাচ্চারা যদি এইভাবে করে, ওরাও চেঞ্জ করতে হবে। এইভাবে অনেকগুলো জেনারেশন চেঞ্জ করে আপনি ইউ ক্যান গেট আউট অফ দিস কাইন্ড অফ physiological change as you carry from your ancestor. Thank you. ধন্যবাদ স্যার। স্যার যেটা বললেন মানে খুবই চমৎকার। আমি জাস্ট মানে আবারও স্মরণ করতে চাই, এর আগেও বলেছিলাম যে হেলথ মানে কিন্তু আমাদের তিনটা ইস্যু। একটা হচ্ছে আপনার আমরা যেটাকে বলি যে ফিজিক্যাল, মেন্টাল এবং সোশ্যাল ওয়েলবিং। এই জিনিস তিনটা আমরা ভুলে যাই। আমরা বেশিরভাগ সময়ই মনে করি হেলথ মানে হচ্ছে ফিজিক্যাল, বাট ইটস নট অনলি ফিজিক্যাল। আপনি স্ট্রেসে পড়ে যান, আপনার কিন্তু অটোমেটিক আপনার যে খারাপ বডির মধ্যে খারাপ যেই হরমোন গুলি, খারাপ যেই ইলামেন্ট গুলি, সেগুলি অটোমেটিক বাড়তে থাকবে। আপনি রেস্ট করেন না, সেগুলি অটোমেটিক বাড়তে থাকবে। আপনি এক্সারসাইজ করেন না, আপনার অটোমেটিক বাড়তে থাকবে। সো এই জিনিসগুলো কিন্তু মানে বেস্ট ওয়ে যে আপনার তিনটা দিক ম্যানেজ করে চলতে হবে। আর সবশেষে স্যার যেটা বললেন যে দিন শেষে আপনার নিউট্রিশনিস্ট অথবা ডায়েটিশিয়ান এর কিন্তু হেল্প নিতে হবে, বিকজ দে নোজ বেটার যে আপনার জন্য কোন ধরনের প্রোডাক্টটা আপনার জন্য বেটার। সো নিউট্রিশনিস্টদের সাথেও যোগাযোগ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। সেটাও আমরা অনেক সময় ভুলে যাই, কিংবা আমরা ডাক্তার অনেক সময় খুব সহজভাবে বলে দিই যে এই খাবেন, এই খাবেন না, কিন্তু আসলে ওইটা অনেক সময় খুব ভালো কাজ করে না, বিকজ হি অর শি হ্যাভ টু নো ডিটেইল যে আমি কতটুকু খেতে পারবো, কি পরিমাণ খেতে পারবো, কখন খেতে পারবো, এবং খাওয়ার পরে আমার কি কি করতে হবে। এই জিনিসগুলো আমরা প্রায়ই করি না। হ্যাঁ, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ স্যার, খুব চমৎকার বলেছেন। ইউ এক্সপ্লেইন ভেরি ওয়েল টু। ধন্যবাদ স্যার আপনাদের দুইজনকে। নিশ্চয়ই আমাদের দর্শকরা তাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর পাচ্ছে। এগুলো আসলে মানুষের জানা উচিত। মানুষের জীবনে সকলে আমরা সুস্থ থাকতে চাই। সুপ্রিয় দর্শক, এই জন্য আওয়ার ভিউ আওয়ার ভয়েস অনুষ্ঠানের আমাদের প্রয়াস হলো এই গুণী ব্যক্তিদের সময় নষ্ট করে আমাদের সাথে সম্পৃক্ত করে অনুষ্ঠানটিকে আমরা
একটি ফলপ্রসূ করতে চাই, যেন এইখান থেকে আপনারা কিছু তথ্য নিয়ে আপনাদের লাইফ স্টাইলটাকে পরিবর্তন করতে পারেন এবং প্রয়োজন মাফিক আপনারা জীবনধারাকে অব্যাহত রাখতে পারেন। একটি প্রশ্ন এসেছে, আমি বুলবুল আপনার কাছে একটু জানতে চাই, হোয়াট ইজ দ্য বেস্ট হোম রেমেডি ফর কোলেস্টেরল? হ্যাঁ, এখানে লুৎফুন নাহার জানতে চেয়েছেন যে এই যে হোম হোম বাসা থেকে আমরা কিভাবে এটা একটা পরিত্রাণ পাই, হোয়াট ইজ দ্য বেস্ট হোম রেমেডি ফর কোলেস্টেরল? স্যার অলরেডি স্যার বলেছেন, এবং খুব চমৎকারই বলেছেন। আপনি প্রথমত হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ, নাম্বার 1। সো আপনার কারেন্ট যে লাইফস্টাইল, আপনি যদি মনে করেন যে এটার চেয়ে তার একটু বেটার ওয়েতে, কম স্ট্রেসে থাকা, একটু আমরা সাধারণত বলি 8 ঘন্টা ঘুমানো। আমাদের আপনি ইউরোপিয়ান কান্ট্রিতে দেখবেন যে ওরা কিন্তু ডিনার করে উইদিন 7, মানে 7 ইজ লাস্ট টাইম, মাইট বি 7-8 বড় জোর। আমরা কিন্তু ডিনার করি 10টার পরে গিয়ে। এই যে এটা খুব ছোট ছোট জিনিস, কিন্তু ইম্প্যাক্ট কিন্তু অনেক বেশি। বিকজ আপনি 7টায় ডিনার করার পরে আপনি যখন 2 ঘন্টা হাঁটাহাঁটি করছেন, 9টা কিংবা 10টা 3 ঘন্টা হাঁটাহাঁটি করছেন, তার মধ্যে কিন্তু আপনার অনেকখানি আমরা নর্মালি যেটা বলি, আপনি কার্বোহাইড্রেট খান, প্রোটিন খান, ফ্যাট খান, যাই খান না কেন, আপনার কিন্তু এটাকে হজম করতে হবে সহজ বাংলায়। মানে এটাকে আপনার কি বলে যে কোনো না কোনো কিছুতে কনভার্ট করতে হবে। আর আমরা কি করি, 10টার সময় খেয়ে কিংবা 11টার সময় খেয়ে, 11:30টার সময় খেয়ে তখনই আমরা বেডে চলে যাই। এই যে আমাদের একটা পরিবর্তন, ছোট্ট জিনিস, নাম্বার 1। সো একটু চিন্তা করবেন, অনেকেই এই প্র্যাকটিসটা এখন করেন যারা একটু সচেতন, যে সন্ধ্যার মধ্যে রাতের মানে মোটামুটি একটা খাবার খেয়ে রাতে আর তেমন কিছু খান না। আর এটা হচ্ছে 1। 2 হচ্ছে যে এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমরা কিন্তু এক্সারসাইজ বলতে এই মিনমিন করে একটু হাঁটাটাকে বুঝি না। স্যার যেটা বললেন যে সোয়েটিং, মানে ঘামানো, ঘাম দিয়ে এক্সারসাইজ করা, এবং এটা একদিন করলাম আর বাকি 7 দিন করলাম না, কিংবা এরপর আবার একদিনে অল্প একটু করলাম, এটা না। একটা রেগুলার এক্সারসাইজ। আমরা সবসময় বলি যে বডি ক্লক, সেই বডি ক্লক অনুযায়ী এক্সারসাইজটা করা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এবং আপা কিন্তু খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আমরা বাসায় কিভাবে, বাসায়ই করা উচিত। এটা কিন্তু বাইরে যাওয়ার কোনো দরকার নাই, যে মানে অন্য কারো কাছ থেকে মানে আপনার করার দরকার নেই, কিংবা জিমে যাওয়ারও খুব আমি প্রয়োজন মনে করি না। যদি আপনি বাসায় করতে পারেন, অথবা পার্কে হাঁটতে পারেন, অথবা বাইরে হাঁটাহাঁটি করতে পারেন, ছাদে এক্সারসাইজ করতে পারেন। সেকেন্ড ইস্যু হচ্ছে যে আপনার ডায়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডায়েটের মধ্যে আমরা সবসময় বলি যে আপনি, এর আগেও বলেছি যে স্যাচুরেটেড ফ্যাট যেগুলি হচ্ছে জমে যায়, মানে শক্ত হয়ে যায়, সেই ডায়েটগুলি আমরা কম খাওয়ার চেষ্টা করি। আমরা প্রায়ই বলে থাকি, সবসময় বলে থাকি, প্রায়ই না, আমরা সবসময় বলে থাকি যে প্লিজ অ্যাভয়েড ফাস্ট ফুড। বিকজ ফাস্ট ফুডে কিন্তু প্রচুর পরিমাণে, এই যে আমরা বার্গারের মধ্যে কিংবা আমাদের স্যান্ডউইচের মধ্যে প্রচুর পরিমাণে আমরা মেয়োনেজ ইউজ করি, প্রচুর পরিমাণে মানে লাল মাংস, লাল মিট ইউজ করি, এগুলি কিন্তু আমাদের বডির জন্য খারাপ। বাট আমরা যেটা করতে পারি, এটা টার্ন করতে পারি সবজি কিংবা সয়া প্রোডাক্ট, মটরশুঁটি, এই ধরনের খাবার দিয়ে। এছাড়া আমরা যদি খাবারের মধ্যে দুধ জাতীয় খাবার আমরা যারা খাই, তারা দুধের শর্টটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, কিংবা ননিটা অ্যাভয়েড করার চেষ্টা করি। সেটা কিন্তু এক ধরনের ভালো প্র্যাকটিস। সবচেয়ে বেস্ট প্র্যাকটিস, আপনি যদি টক দইটা চর্চা করতে পারেন বাসার মধ্যে, সেটা আপনার ফ্যাটও কিছুটা কাটিয়ে দেয় বলা হয় সাধারণভাবে যদি আমরা বলি, এবং আপনার সেইখানে প্রোবায়োটিক তৈরি হয় টক দইয়ের মধ্যে। সেই প্রোবায়োটিকটা কিন্তু আমাদের গাট, আমাদের যে নাড়ি ভুঁড়ি আছে, সেই নাড়ি ভুঁড়ির জন্য ভালো। এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত যেই ফল কিংবা সবজি, যেগুলি স্পেশালি ভিটামিন সি জাতীয় খাবার, এর আগেও আমি একটা প্রোগ্রামে বলেছিলাম যে ভিটামিন সি বলতেই কিন্তু আমরা লেবু বুঝি, বাট লেবুর চাইতে কিন্তু পেয়ারাতে অনেক বেশি ভিটামিন সি থাকে। এছাড়া লেবুতে আবার অনেক সময় আপনার অ্যাসিডিটি হয়। সো ইউ ক্যান টেক লেবু, বাট লেবুর সাথে আপনি প্রতি বেলায় কাঁচামরিচ, কিছু কিছু পেয়ারা খাওয়া, কমলা খাওয়া,
এগুলি। এছাড়া কিছু বেরি জাতীয় স্ট্রবেরি কিংবা এই ধরনের খাবার আপনারা খেতে পারেন। এছাড়া বিটা ক্যারোটিন, যেটা হচ্ছে হলুদ ফল কিংবা যেই আমরা বলি যে রঙিন ফল, এই ফলগুলি কিন্তু ভালো। আম আছে আমাদের দেশে, সবজি আছে, কুমড়া, মিষ্টি আলু, গাজর, এগুলি ভালো। এছাড়া আমরা আরো বলি যে কিছু আহ, অপ্রক্রিয়াজাত করা কিছু ইনগ্রেডিয়েন্টস, যেমন হচ্ছে ধরেন রুটি খাই আমরা আমরা খুব ফাইন রুটি পছন্দ করি, কিন্তু আপনি রুটির সাথে যদি আপনি ওই গমের লাল আটার রুটিটা খান, সেটা কিন্তু একটা ভালো প্র্যাকটিস। এছাড়া আমরা ওটস খাই, এটাও কিন্তু ইজ এ গুড। ভুট্টার বিভিন্ন প্রোডাক্ট, এটাও ভালো। মাছ মাংসটা অ্যাভয়েড করে আমরা বলি প্রায় আপনি ফিশে চলে যান, ফিশ ইজ গুড। বাট ফিশের রিসেন্ট গবেষণায় দেখা যাচ্ছে যে যেই ফিশগুলি আপনার ইনল্যান্ডে হচ্ছে, অনেক ক্ষেত্রে এই ফিশের তেলগুলি একটু অ্যাভয়েড করাই ভালো। আপনি ফিশের বাকি প্রোটিন অংশটা খান, তেলটা একটু অ্যাভয়েড করেন মাছের। যে আমাদের ইনল্যান্ড যে রুই মাছ কিংবা কাতলা মাছ কিংবা পাঙাশ মাছ। এছাড়া আপনার ওমেগা 3 এবং ওমেগা ফ্যাটি অ্যাসিড যেই খাবারগুলি, সেগুলি আপনারা খেতে পারেন। শিম জাতীয় খাবার কিংবা জলপাইয়ের আচার, এগুলি ভালো। ওয়ালনাট তো আমাদের খুব একটা পাওয়া যায় না, বাট জলপাই ইউ ক্যান টেক, এগুলি ভালো। সো এইটা হচ্ছে ডায়েটের বেলায়। আর স্যার খুব ভালো করেই বলেছেন, এবং স্যার আরো বলতে পারবেন এক্সারসাইজ নিয়ে, আমি ওইদিকে যাব না। এবং নিজেকে হাইড্রেট রাখা, সবসময় বডিকে হাইড্রেট রাখা, প্রচুর পরিমাণে পানি খাওয়া, এটাও কিন্তু ইজ এ গুড প্র্যাকটিসের মধ্যেই পড়ে। সো আপনি 3টা জিনিস, এর পরে যদি দরকার হয় তখন আপনি কারো সাহায্য নিতে পারেন বলে আমার মনে হয়। তো আমি এই কয়েকটার মধ্যেই থাকি। স্যার যদি এক্সারসাইজ নিয়ে আরেকটু ডিটেইল বলেন। আমি স্যারের কাছ থেকে যাওয়ার আগে আরেকটি উত্তর নিতে চাই বুলবুল আপনার কাছ থেকে। পানি খাওয়ার কথা বলেছেন, এডুকেট পানি খাওয়াটা প্রয়োজন, মানে প্রয়োজন মাফিক। এটা কতটুকু একটা মানুষের জন্য, সাধারণ মানুষ যারা ভালোভাবে আছে, তাদের কতটুকু পানি আসলে দৈনন্দিন খাওয়া প্রয়োজন এবং কিভাবে এটারও একটা আমরা সাধারণ মিজার যদি বলি যে আমাদের যে নরমাল গ্লাস যেটা, সেটা 8 গ্লাস। সো 8 গ্লাস ইজ ওকে, মানে একেবারে লোয়েস্ট। এর বেশিও আপনি খেতে পারেন। 8 থেকে 10 গ্লাস আমরা সাধারণভাবে বলে থাকি। এছাড়াও কিন্তু নানান রকম ইয়ে আছে পানি নিয়ে, কারণ যাদের আবার পানি কিডনি ডিজিজ থাকে কিংবা অন্য নেফ্রোলজিক কোনো ডিজিজ থাকে, তাদের কিন্তু আবার পানিটা মিজার করে খেতে হয় কিংবা অন্য কোনো। সো আমরা 8 থেকে 10 গ্লাস সাধারণ ভাবে আমরা বলে থাকি আর কি। এই যে পানিটা যে খাবে বুলবুল, এই অনেকে দেখা গেল কি 1 গ্লাস পানি নিয়ে 4 ভাগের 1 ভাগ খেলো, আবার কতক্ষণ পরে পানিটা আসলে কিভাবে খেলে, যে একভাবে যখন খাবো তখন কি এটা, এইটারও একটা পদ্ধতি আছে। অনেকে আমরা ঘুমের থেকে উঠে এক গ্লাস পানি একবারে খাই, তখন তো আমাদের নার্ভটা শুকিয়ে থাকে 8 ঘন্টা স্লিপিং এ, তখন কিভাবে খাওয়া প্রয়োজন? পানি খাওয়াটার ব্যাপারটা ওটাকেই বেস্ট ওয়ে বলে, যে আপনি অল্প অল্প করে বারে বারে খান, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। বাট আমাদের অনেক সময় দেখা যায় যে কাজের ক্ষেত্রে কিংবা আমরা অনেক সময় ওই প্র্যাকটিসটা করতে পারি না, আমরা একবারে অনেক খেয়ে ফেলি। বাট একবারে অনেক না খেয়ে আমার মনে হয় অল্প অল্প করে আপনি বাইরের দেশগুলিতে দেখবেন এই প্র্যাকটিসটা আছে, ওরা কিন্তু সব সময় আর কিছু না হোক একটা কিন্তু পানির জার ক্যান্টেন করে, মানে ক্যারি করে। পানির একটা সাথে মগ থাকে, হ্যাঁ, সে কিন্তু কিছুক্ষণ পর পরই একটু একটু হাইড্রেট করতে থাকে বডিকে। দিস ইজ বেস্ট প্র্যাকটিস। ধন্যবাদ বুলবুল আপনাকে। নিশ্চয়ই সুপ্রিয় দর্শক, আপনারা যারা সম্পৃক্ত আছেন, সাদিয়াতুত তাইবা হোয়াট ক্যান আই ইট ইফ আই হ্যাভ হাই কোলেস্টেরল, এই প্রশ্নের উত্তর ইতিমধ্যে ডক্টর বুলবুল আপনাদেরকে দিয়েছেন। এটাকে আরেকটু আমি বলি যে যাদের ক্ষেত্রে এই মানে কোলেস্টেরল বেশি কিংবা ফ্যাট বেশি মনে করেন, তারা কার্বোহাইড্রেটটাও কম খান, একেবারেই কম। মানে আপনি একটু মিজার করতে পারেন। প্রোটিনটা খাওয়া ভালো, আমিষ জাতীয়, স্যার যেটা বললেন যে আমিষ প্রোটিন, মানে প্রাণীজ প্রোটিন আমাদের শরীরে দরকার, এসেনশিয়াল কিছু ফ্যাটি অ্যাসিডের জন্য, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের জন্য। বাট আমি বলবো যে এই ক্ষেত্রে আপনি ভাতের পরিমাণ, কারণ ভাতে কিন্তু প্রচুর কার্বোহাইড্রেট থাকে, আপনি ভাত, মুড়ি, তারপর আমরা প্রচুর সিঙ্গারা, সমুচা, অনেক কিছু খেয়ে ফেলি।
সো এই ধরনের প্র্যাকটিসে নাকি আপনি প্রচুর সবজির উপরে চালিয়ে দেন, পেট ভর্তি করার জন্য আপনি সবজিটার উপরে চালিয়ে দেন, আপনি প্রচুর গাজর, প্রচুর শসা, এছাড়া লাউ, লাউয়ের বিভিন্ন আইটেমস, এই জিনিসগুলো আপনি বেশি খেলে দেখা যায় আপনার পেট ভরবে ঠিকই, কিন্তু দেখা গেল যে আপনার এই যেহেতু আপনি কম কার্বোহাইড্রেট খেলেন, তাহলে কিন্তু আপনার জন্য একটু বেটার কাজ করে। হ্যাঁ, স্যার আরেকটু ডিটেইল হয়তো বলবেন। হ্যাঁ, একটু বলছি। স্যার ডক্টর বুলবুল কিন্তু খাদ্যের পার্টটা শেষ করেছে। আমি একটু আপনার কাছে জানতে চাই, যেটা ডক্টর বুলবুলও জানতে চাচ্ছে, এক্সারসাইজের মাধ্যমে আপনি লাইফস্টাইল চেঞ্জের কথা বারবার বলছেন, আর আসলে এক্সারসাইজটা কিভাবে করা প্রয়োজন আমরা কিন্তু অনেকেই বুঝি না, যে আসলে কিভাবে এক্সারসাইজ করতে হয়, কিভাবে সুইটিং, আমাদের ফোরহেড সুইটিং করাইতে হয়, সারা শরীর ঘামাতে হয়। এই বিষয়গুলো নিয়ে যদি বলেন, যেটা আমাদের কোলেস্টেরলের যেগুলো বাজে সাইড আছে সেগুলো থেকে যদি আমরা পরিত্রাণ পাই নিজে জানলে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমে আমাদেরকে জানতে হবে ফুড ওয়ার্ক অ্যাজ এ ফুয়েল। ফুয়েল মানে কি? আমাদের চালিকা শক্তি। অ্যান্ড এক্সারসাইজ ওয়ার্ক অ্যাজ এ স্পার্ক। আমার শরীরে যদি আমার রং ফুয়েল থাকে, আমি যতই এক্সারসাইজ করি কোনো বেনিফিট হবে না। তার অর্থ হচ্ছে যে কম্বিনেশন অফ রাইট ফুয়েল টুগেদার উইথ রাইট এক্সারসাইজ ক্যান হেল্প ইউ to give you quality of life. This is how exactly is work. Now, Dr. বুলবুলের কথার সূত্রে উনি নিউট্রিশনের সুন্দর করে বলছেন। আমি শুধু বলবো কিছু লাইফস্টাইলের কথা, যেমন লাইফস্টাইলটা চেঞ্জ হইতে হবে। আপনার মনে রাখবেন যে লাইফস্টাইলের আপনার এই সমস্যাগুলোর সৃষ্টি হয়েছে বা কোলেস্টেরল বেড়ে গেছে, এই লাইফস্টাইলটাকে আপনাকে কমপ্লিটলি চেঞ্জ করতে হবে। যখন আপনি চেঞ্জ করবেন, কিভাবে করবেন? ডক্টর বুলবুল অলরেডি বলে দিয়েছেন যে আমরা খাই, বাংলাদেশের বাঙালিরা খায় রাত 10টার পরে। আপনি যদি 11টা বা 12টায় ঘুমাইতে যান, ওইটা ডাইজেস্ট হচ্ছে না। আর ডাইজেস্ট হইতে হলে, পরিপূর্ণ ডাইজেস্ট হইতে হলে আপনাকে 2 আওয়ার্স সময় দিতে হবে। এবং শুধু তাই না, আমরা এটা খাওয়ার উপরে আবার কিছুটা মিষ্টি মুখ করি বা অন্য কিছু কাজ, অন্য কোনো খাবার খাই। ইউ ক্যানট টাচ এনিথিং। রিমেম্বার, আফটার ডিনার ইউ ক্যানট টাচ এনিথিং এক্সেপ্ট ওয়াটার, H2O, এক্সেপ্ট ওয়াটার। ইভেন আফটার ডিনার যদি আপনি 10:30টায় শেষ করেন, আপনার 3 ঘন্টা সময় মিনিমাম দিতে হবে টু গো ব্যাক টু বেড। 3 ঘন্টা, 3 আওয়ার্স। অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে 4 আওয়ার্স। Remember, it's a very important lifestyle change I'm talking about. Dr. বুলবুল নিউট্রিশনের এক্সপ্লেন করছেন নাইসলি। আচ্ছা, উনি বলছেন কার্বোহাইড্রেট না খাইতে। আমার সায়েন্সে বলে মেইন ডিশ হওয়া উচিত আমাদের দেশে, আমাদের যারা এই লাইফস্টাইল এটা চেঞ্জ করার কথা বলতেছি, নট ডিনার। আমরা সমস্ত দিন কাজ করে ডিনার পেট ভরে খাই, and all greasy food, yummy food আমরা খাচ্ছি, তারপরে বিছানায় যাচ্ছি, যার জন্য আমাদের এগুলো প্রবলেম হচ্ছে। ব্রেকফাস্ট একটা ডেফিনেশন আছে, ব্রেকিং ইয়োর ফাস্ট। হোয়াট ইজ ফাস্ট? রোজা। তার মানে 8 ঘন্টা আমরা না খেয়ে থাকি, আমরা ঘুমাইতে। ডক্টর বুলবুল বলছেন 8 ঘন্টা ঘুমাইতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে 8 ঘন্টা পরে ঘুমাইতে হবে। তা আপনার অলরেডি স্টার্ভড, আপনার শরীর খাদ্য চাচ্ছে। কেন খাদ্য চাচ্ছে? Remember one more thing. Allah subhanahu wa ta'ala, as he create Dr. Bulbul, create 8.5 billion people in the world. Allah the system of said every human being need food every 4 hours. Every 4 hours পরে মানুষের শরীর, they need fuel to move on. It's a very important message. আপনারা মনে রাখবেন, every 4 hours you have to eat something, whatever you like to eat. তাহলে এই 8 hours আমাদের স্লিপ দরকার। আমরা ঘুমের সময় একটা খাইতে পারি না। তাহলে ব্রেকফাস্টটা হওয়া উচিত আপনার মোস্ট নিউট্রিয়েন্ট ব্রেকফাস্ট। আমরা রোজার দিনে রোজা করি, কত পদের খাই একবার চিন্তা করেন আপনারা। আমাদের টেবিল ভর্তি ইনগ্রিডিয়েন্ট না থাকলে আমরা বলে রোজাই হলো না। এটা আমরা ওই 1 মাস আমরা কত কনসেন্ট্রেট করি
ইফতারি করার জন্য এত ফুড নিয়ে, হোয়ারাজ আমরা রেগুলার লাইফে করি না, সেই জন্য আমাদের এত সমস্যা। তার অর্থ হচ্ছে, আবার বলছি, লাইফস্টাইল আপনাদেরকে চেঞ্জ করতে হবে। ডিনার খাবেন, পরিমিত খাবেন, যতটা খাওয়ার দরকার, কিন্তু মেইন ডিশ ডিনার হওয়া উচিত না। এটা আমেরিকান যদি বলেন, ডক্টর বুলবুল বলে দিচ্ছেন যে আমেরিকানরা 6টার মধ্যে খাওয়া শেষ করে ফেলে। কারণ কি? কারণই হচ্ছে এটা সায়েন্টিফিক রিজন। যারা মানে না তারা দেখবেন অনেক বড় বড়, অনেক মোটা, অনেক বড় ফ্যাটি পিপল। যারা মানে তাদের, কারণ এদের লঞ্জিভিটিও অনেক বেশি। কেন? এই সব কারণের জন্য। ওকে, 4 আওয়ার্সের কথা বলছি। এখন রাত্রে আমার রিকমেন্ডেশন হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাট। আপনারা প্লান্ট বেস খাবার খাবেন। আপনি যদি স্যাচুরেটেড ফ্যাট খান, যে ফ্যাটটা জমা হয় রুম টেম্পারেচারে, তাহলে আমরা কি খাই ডিনারে? সব স্যাচুরেটেড ফ্যাটটা বেশি খাই। হয়তো বিরিয়ানি খাই, পোলাও খাই, ইয়ামি ফুড, মাংস তো থাকেই, সাথে একটা মাছও থাকে, না থাকলে প্রেস্টিজ থাকে না। এটা যদি না খাই আমরা, কিন্তু ভেজিটেবল কত খাই? আমার রিকমেন্ডেশন হচ্ছে, যদি যাদের কোলেস্টেরল আছে তারা চলে যান প্ল্যান্ট বেস খাবার। আপনারা চিক পিস খান, নাইস প্রোটিন, যেটা উনি বলছেন প্রোটিন কনভার্ট অ্যাজ অ্যামিনো অ্যাসিড, সেটা আমাদের মাসেলের মেইনটেনেন্স, রিপেয়ার অ্যান্ড গ্রোথে সাহায্য করে। ইনস্টেড অফ বিফ আর অল দিস ফিশ, এভরিথিং, ইউ ডোন্ট নিড দ্যাট। আমরা রাত্রে দুধ খাই, আপনি খাবেন না, দিনে খান, দরকার নেই আপনার। কারণ আপনি যখন ডায়েরি প্রোডাক্টটা ভিতরে যে সলিড ফ্যাট হচ্ছে অ্যাভয়েড করেন। দিস ইজ মাই রিকমেন্ডেশন। বেটার লাইফস্টাইল চেঞ্জ, আপনি চেঞ্জ করেন, এটা ইনশাল্লাহ দেখবেন আপনার এই জিনিসগুলো হবে না। আর একটা কথা, ফিশ আমরা খাচ্ছি মডার্ন ওয়ার্ল্ডে বাই দ্য নেম অফ গ্রিড। Some people, they want to make $1 million overnight. What they do? They cultivate the fish and the cow, goat in the farm. What they do? They give them antibiotic. They give them some other kind of medicine. They grow exponentially faster to make more money faster. অর্গানিক ফুড খাবেন, একটু দাম বেশি পড়বে, খান। আপনি কষ্ট করে টাকা ইনকাম করতেছেন ভালো খাবারের জন্য, নট শো ইউ আপ আপনার বিগ গাড়ি, বিগ বাড়ি, or nothing gonna work if your health is not good. Remember, health should be good rather than all these other things. তাহলে ভালো স্বাস্থ্যের জন্য আপনার এত কষ্টের ইনকাম, আমার রিকমেন্ডেশন, প্লিজ ইট দ্য অর্গানিক ফুড, এনিথিং অর্গানিক। আমাদের দেশে অ্যাভেলেবিলিটি আছে, একটু পয়সা বেশি লাগবে, কেনেন, কষ্ট বেশি হবে, করেন। কেন করবেন? আপনার শরীরটা আল্লাহর নিয়ামত, এটাকে মেনটেন করা আপনার দায়িত্ব। আমি আমেরিকা থেকে এই কথাগুলো বলতেছি আপনাদেরকে। তার মানে দ্যাটস হাউ আই রেসপেক্ট, যে আমার যে নিয়ামত, আমার দায়িত্ব হচ্ছে এটাকে সুন্দরভাবে মেনটেন করা, নট টু ডিপেন্ড অন মেডিকেশন। দ্যাটস নট মাই রিকমেন্ডেশন। উই নিড মেডিকেশন, বাট ফর দ্য লাইফ লং ডিপেন্ড অন সামথিং, not good. I'm sorry to say, Dr. Bulbul. I totally agree. আমরা সবসময়ই এটা বলি। Remember, medication never cure the disease. It is one of my study here in America. Medication never cure the disease until and unless some disease has chronic problem. True. Other than you don't need to. Cholesterol আপনি তৈরি করছেন, লাইফস্টাইল চেঞ্জ করেন, কোলেস্টেরল চলে যাবে। You don't have to get that cholesterol medication. That's going to damage your liver and kidney. That's another fatal disease. Don't commit, Exactly. brothers and sisters. Don't commit that. Okay. Exercise is a part of lifestyle, but exercise is not the final solution. Salahuddin, তোমার প্রশ্নের উত্তর, এক্সারসাইজ পার্ট অফ লাইফস্টাইল। যদি এক্সারসাইজ করতে হবে, আপনি জিমে যান, আপনি ওয়াক করেন, আপনি একটা চেয়ারেই 10 বার উঠবস করেন,
ফিজিক্যালি আপনি ইউ বার্নিং ইউর ক্যালোরিজ, অর্থাৎ আপনি ইমপ্রুভ, আপনি ইউজিং ইউর মাসল টু গেট পারস্পিরেশন। যখন আপনি 10 বার উঠবস করবেন, এটাই এক্সারসাইজ। আমরা কয়জন মানুষ 10 বার কনসিস্টেন্টলি উঠবস করি না? দেখেন কত সহজ। কতবার আপনি আপনি হাঁটেন, টাইম নিয়ে হাঁটবেন। 1 মাইল হাঁটবেন, যদি 1 মাইল হাঁটতে 25 মিনিট লাগে, তারপরে পরের দিনে আপনি হাঁটবেন, আপনার কমিটমেন্ট থাকতে হবে 24 মিনিটে আপনি শেষ করবেন, তারপরে 23 মিনিট, এভাবে কোয়ানের। তার অর্থ হচ্ছে আপনি ইউ রেইজিং ইউর ইন্টেন্সিটি। যখন আপনার কোনো কায়িক পরিশ্রম বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে ইন্টেন্সিটি থাকে, সেই ইন্টেন্সিটিতেই আপনার মাসলগুলো অ্যাক্টিভেট হচ্ছে, সেই অ্যাক্টিভেশনে ব্লাড সার্কুলেট করতেছে। অ্যাজ ইজ সার্কুলেট দ্য ব্লাড, ইজ গোস টু দ্য মাসল স্ট্রিম, capillaries carry the blood, it has some oxygen mixed together with fat, make a single bond, that is your energy source, and at that time you get perspiration. This is the chemistry আমি বলতেছি কিভাবে perspiration হয়। অর্থাৎ আপনি যত কায়িক পরিশ্রম করবেন with a certain time, আপনার হার্ট রেট বাড়বে, that means you circulating more blood to the central circulatory system, heart, artery, vein and capillaries এ blood যাবে, blood carry oxygen mixed together with the lipid, যেটা আমরা বলতেছি, then it burn the lipid, you lowering your cholesterol as well as you get the right result of sweat, perspiration. This is the whole mechanism of exercise. I think আমি বুঝাইতে পারছি সবাইকে। স্যার আরেকটি জিনিস জানতে চাই, যে আমি প্রথমে ডক্টর বুলবুল আপনার কাছে একটু জানতে চাই যে কোলেস্টেরল হয়, আমরা অনেক সময় টেস্ট করি ডায়াগনোসিস সেন্টারগুলোতে গিয়ে অ্যাকর্ডিং টু ডক্টর অ্যাডভাইস, কারণ আমাদের দেশে কিন্তু অধিকাংশ লোক নিজেই ডাক্তার। আমরা এখন ইউটিউব ঘাটি মেডিকেশন নেওয়ার জন্য ডাক্তারের কাছে যেতে চাই না, ভিজিটের ভয়ে নিজেরাই মনে করি যে অনেক কিছু জানি। আসলে ঠিক নয় এগুলো যেই কাজে যেই বিষয়ে এক্সপার্ট বিশেষজ্ঞ, সুপ্রিয় দর্শক, সেই ব্যক্তির কাছে আমাদের শরণাপন্ন হতে হবে। কারণ একটি জিনিস আপনারা জানেন, কোলেস্টেরলের একটা কারণ কোনো আমাদের ভুল মেডিকেশন। আমরা অনেকেই একটু যদি শরীরটা গরম হয়ে যায়, 100 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার হয়ে যায়, তাহলে কিন্তু আমরা প্যারাসিটামল খেয়ে ফেলি। আসলে জ্বরটি কেন হলো সেই কারণটি কখনো খোঁজার চেষ্টা করি না। এগুলো কিন্তু আমাদের পরবর্তীতে বিশদ বা বড় আকারে একটা ডেঞ্জার শারীরিক পজিশনে ঢুকে যাওয়া বা পড়ে যাওয়ার একটি কারণ হয়ে দাঁড়ায়। আমরা সবসময় বিশেষজ্ঞদের মতামত নিব। আজকে একটি আলোচনার বিষয় ছিল আমাদের যে কোলেস্টেরল মানুষের উপকার করে, ক্ষতি করে, দুটো জিনিস করে। দু ধরনের কোলেস্টেরল, একটি এইচডিএল, এলডিএল, যেটি স্বাভাবিকভাবে আমরা চিনি। মেডিকেলে যারা ডক্টর বা বিশেষজ্ঞ তারা বিভিন্নভাবে 4 ভাগে ভাগ করে বোঝাচ্ছে, কিন্তু আমরা অতি সহজে যেটা বুঝতে চাই যে একটা এইচডিএল আর এলডিএল দুটো জিনিসের মধ্যে একটি ভালো একটি খারাপ, এবং এই ভালো খারাপ কোথা থেকে আসে, কোন খাদ্য থেকে আসে, সেই গুলো কিন্তু আমাদের আজকে অত্যন্ত গুণী দুই বিশেষজ্ঞ অতিথি আমাদের বললেন, ডক্টর বুলবুল এবং আব্দুল্লাহ সাইদ, শুধু আমেরিকা থেকে আমাদের বললেন। তো স্যার, আমি আপনার কাছ থেকে যেমন ফিজিক্যাল এক্সারসাইজ আপনি বলেছেন, আসলে আমরা 10 বার উঠা বসা করি না সাধারণত বুলবুল। সকালে উঠেই বা ব্যায়াম করে বা সকালে উঠে খালি পেটে 2 গ্লাস পানি খেতে হয়, সেই জিনিসটাও আমরা কাজ করি না। সকালে উঠে একদম রাইট টাইমে আমাদের ইউরিনটিকে পাস করতে হয়, সেটি অনেক সময় আমরা করি না। আমাদের আসলে অনেকগুলো অভ্যাসে লাইফ স্টাইলের পরিবর্তন প্রয়োজন সুস্থ থাকার জন্য। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, যদি আমরা মেডিকেশন থেকে দূরে থাকতে চাই, যে আমরা অসুখ হবো, আমরা অসুখ থেকে পরিত্রাণ চাই, অসুস্থ থাকতে চাই, ডক্টরের কাছে কম যাব, তাহলে কিন্তু কিছু জিনিস আছে বেসিক, এগুলো মানতে হবে। কিন্তু সুপ্রিয় দর্শক, এগুলো আপনারা মানেন, কিন্তু নিজে ডক্টর হয়ে ওষুধগুলো সেবন করেন। এটা একটা বিনীত অনুরোধ থাকবে আপনাদের কাছে। নিশ্চয়ই বিশেষজ্ঞ ডক্টরদের কাছে একটি প্যারাসিটামল খেতে হলেও শরণাপন্ন হবেন এবং রোগের কারণটি সঠিকভাবে ব্যাখ্যা করবেন, কোনো কিছু লুকোচুরি করবেন না। কারণ আপনি যদি লুকোচুরি করেন, সঠিক তথ্যটি উপস্থাপন না করেন, তাহলে কিন্তু প্রেসক্রিপশনটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে, ডায়াগনোসিস ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং আমরা যদি সঠিকভাবে সঠিক তথ্য প্রেরণ করি, নিশ্চয়ই আমার মনে হয় যে ডক্টররা সঠিক, কারণ সারা পৃথিবীর ডক্টররা একই বই পড়ে, একই তথ্যে চলে, একই নীতিতে চলে। সুতরাং আমাদের দেশের ডক্টররা অনেক জ্ঞানী,
আমরা বিভিন্ন দেশে বিদেশে গিয়েও দেখেছি, আমাদের ডক্টরদের অনেক প্রশংসা শুনেছি, যেগুলো শুনলে গর্ব লাগে। তাই আমাদেরকে ডায়াগনোসিসটি আমাদের যদি একটু ডেভেলপ হয়, নিশ্চয়ই আমরা আরো ভালো করব। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি এবং আপনারা মন দিয়ে আমাদের সাথে সম্পৃক্ত আছেন এবং শুনছেন এই অনুষ্ঠানটি আওয়ার বি আওয়ার ভয়েস। এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্যার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনার কথা অনেক মন দিয়ে শুনছিলেন মশিউর রহমান মিলন, এবং তিনি কিন্তু আপনাকে ধন্যবাদও জানিয়েছেন। সাইক স্যার সুন্দর করে বলছেন, অসংখ্য ধন্যবাদ স্যার। মিলন, আপনাকে অনেক ধন্যবাদ যে আমাদের অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত থেকে আপনাদের সম্পৃক্ততাই কিন্তু আমাদেরকে আরেকটা অনুপ্রেরণা দেয়। সকলেরই কিন্তু অনুপ্রেরণার প্রয়োজন, সামনের দিকে ভালো কাজ করার, সামনের দিকে অগ্রসর হওয়ার, গঠনমূলক কাজ করা, যে কাজে অন্য মানুষ আমার কাজের জন্য উপকৃত হবে, এই কাজটি করা দরকার। আমি ডক্টর বুলবুলের কাছে আসবো, তার আগে স্যার একটু আপনার কাছে জানতে চাই আমি, এই সিএইচডি, স্ট্রোক, হার্ট অ্যাটাক, এই বিষয়গুলো আরেকটু, আপনি জানি এক্সারসাইজ ফিজিওলজিস্ট, হার্ট নিয়ে অনেক চিন্তা ভাবনা করেন, অনেক কিছু আপনি চেষ্টা করেন। আমেরিকান অনেক বিলিয়নিয়ার যারা আপনার কাছে যায় বিভিন্ন ডক্টরের কাছে শরণাপন্ন হওয়ার আগে পরে, তারপর আপনি বলেন যদি আপনারা এই শরণাপন্ন হওয়ার আগে যদি আসতেন, লাইফে যখন আপনারা উদ্যোক্তা ছিলেন তখন যদি আমাদের কাছে আসতেন, তাহলে হয়তো বা ডক্টরের কাছে আপনার শরণাপন্ন হতে হতো না, যদি লাইফস্টাইল চেঞ্জ করতেন। আমি এই কোলেস্টেরলের সাথে হার্টের যে ইস্যুটা থাকে, হার্ট ডিজিজে একটু বিশদ জানতে চাই স্যার। ওকে, সালাউদ্দিন, এটা একটা ভাস্ট কোশ্চেন। তো আমি ডক্টর বুলবুল বলছেন, অলরেডি এক্সপ্লেন করছেন এইচডিএল অ্যান্ড এলডিএল। এটা হচ্ছে লিপিডের একটা প্রোটিন, এটা বলা হাই ডেন্সিটি লিপোপ্রোটিন আর লো ডেন্সিটি লিপোপ্রোটিন। সহজভাবে আমি বলি, এইচডিএলটা বলি আমরা, এইচডিএল কে বলি গুড কোলেস্টেরল, এলডিএল কে বলি ব্যাড কোলেস্টেরল। তাহলে গুড কোলেস্টেরল কেন? এই যে লিপিড লিপোপ্রোটিন, দুটা ওয়ার্ড, লিপিড অ্যান্ড প্রোটিন। তো এই এইচডিএল এ থাকে, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন থাকে 50% প্রোটিন থাকে আর 20% থাকে লিপিড মানে ফ্যাট। আর এলডিএল এ থাকে 60 to 80% সেরাম কোলেস্টেরল, দ্যাট ব্যাড। 95% থাকে হচ্ছে লাগে লিপিড, ইয়েস, ফ্যাট। তো এখন এটা কি করে, যখন আমাদের শরীরের কোলেস্টেরল, সেরাম কোলেস্টেরল বেড়ে যায় 60 to 80%, দ্যাট মিনস 95%, এটা অক্সিডাইজড করে আমাদের মাসল সেলে, যা ইভেন্চুয়ালি ড্যামেজ অর ন্যারো আওয়ার আর্টারি। এটা ভেরি ইম্পর্টেন্ট। তার অর্থ হচ্ছে যে ডক্টর বুলবুল এক্সপ্লেন করছেন কি ধরনের ফুড খাইতে হবে যাতে আপনার এলডিএলটা, ব্যাড কোলেস্টেরলটা কমাইতে পারে এবং এইচডিএলটা বাড়াইতে পারে। তাহলে হবে কম্বিনেশন, দ্য রেশিও, আপনার ব্লাডের যে রেশিও সেটাকে আপনার নিউট্রালাইজ বা নর্মাল বা ব্যালেন্স করতে পারে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। ওকে, বেসড অন দ্যাট আমি আরেকটা জিনিস বলতে চাই আপনাদের সাথে, যে কোলেস্টেরল ইটসেলফ প্রডিউস করতেছে লিভার থেকে। খাবারটা চেঞ্জ করেন, খাবারটা চেঞ্জ, যে খাবারটা আপনারা খাচ্ছেন সেটা ঠিক খাচ্ছেন না, যার জন্য আপনার কোলেস্টেরল বেড়ে গেছে। এটা খান, চেঞ্জ করেন, লাইফস্টাইলের কথা বারবার বলতেছি আমরা, সঙ্গে এক্সারসাইজ করেন। আর আরেকটা জিনিস আমি সাথে সাথে বলবো, স্ট্রেসটা কমায় ফেলেন। স্ট্রেস ইজ নট এ গুড থিং। আপনার একটু রিলিজিয়াসলি বলি, আমি আপনি একবারে 2 প্লেট রাইস খাইতে পারি না, আমি তো খাই না, আপনি হয়তো পারেন, বা আপনি 1 প্লেট খান। 1 প্লেটের দাম কত? বাংলাদেশের টাকায় 5 টাকা 1 প্লেট রাইসের দাম। ভেজিটেবলের দাম আর 10 টাকা, একটু মাছ মাংস খাওয়ার 10 টাকা, আপনি খরচ করলেন ডিনারে 50 টাকা। কত টাকা দরকার? 50,000 টাকা দরকার আছে? না, দরকার নাই। তাহলে ভালোটা খান। আর যদি ওই যে আপনার 50,000 টাকা ইনকামের জন্য আপনি মরিচিকার মতো পিছনে ছুটতেছেন, আপনার খাওয়ার কোনো সময় নাই, আর যা খাচ্ছেন
কমপ্লিটলি আপনি স্যাচুরেটেড ফ্যাট খাচ্ছেন, কারণ আপনাকে কিছু পেটে দিতে হবে তো। বা কাউকে বলতেছেন এই জমির খাবার নিয়ে আমি লাঞ্চ করব, জমির তো স্যারের জন্য খুঁজে খুঁজে সবচেয়ে ওয়েলি ফুডটা নিয়ে আসলো, স্যারকে সন্তুষ্ট করতে হবে, স্যার তো বুঝলো না। স্যার কিন্তু শিক্ষিত, সে কিন্তু রিচেস্ট পারসন ইন দ্য কান্ট্রি, সে খাচ্ছে ওটা। এগুলোকে আমাদের চেঞ্জ করতে হবে। আপনি খান, নলেজ ইজ পাওয়ার, রিমেম্বার, আপনি শিক্ষিত, নলেজ ইজ পাওয়ার। Use your knowledge, that means I always say educate yourself, then apply, that means exercise. As you exercise, you apply, then you'll see you evolve your life. আপনার লাইফের চেঞ্জ আসবে, এটা ভেরি ইম্পর্টেন্ট। সালাউদ্দিন, আবার বলো তোমার প্রশ্নটা একবার। আমি বলেছিলাম যে স্যার অনেকে আমরা হাই কোলেস্টেরল থাকে আমাদের শরীরের মধ্যে, আমাদের ডক্টর প্রেসক্রিপশন করেন, কিন্তু আমরা অবশ্য মানি না। কিন্তু এটি আমরা আমার যতটুকু যারা হাই, যাদের বাউন্ডারি লাইন আছে, সে লাইনটা যদি অতিক্রম করে যায় এবং তারা যদি মেনটেন না করে, উইদিন 10 বছরের মধ্যে তাদের একটা হার্টের স্ট্রোক বা অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে তাদের। এই বিষয়টা নিয়ে যদি আমার কোলেস্টেরলের যে লেভেল সেটি যদি অতিক্রম করে, নরমাল থেকে অনেক হাই চলে যায় এবং সেটি যদি কমাতে না পারি, সেটা সম্পর্কে জানতে চাচ্ছি। আই গট ইট। ওকে, আগেই বলছি আমি এবং ডক্টর বুলবুল বলছি, অনলি কোলেস্টেরল ক্যানট make you heart problem. It has to have some other component too, like diabetics, like cigarette smoking. আমি আগের এইতে বলছি যে cigarette smoking is such a bad thing. That means you actually poisoning every part yourself. It's a bad thing. No way one person in the world cannot say it's a good thing unless doctor prescribe you to give you right dose of medicine as nicotine if you have some cognitive disease. আমি এক্সপ্লেন করছি গত এইতে, তো এই জন্য ওটা ব্যাড। তো তারপরে লাইফস্টাইল, এগুলো চেঞ্জ করতে হবে। এখন কোলেস্টেরল চেঞ্জ করতে হলে আমরা আগে এক্সপ্লেন করছি, ডক্টর বুলবুল নাইসলি এক্সপ্লেন করছে, আমার বিশ্বাস আপনারা উত্তর পেয়ে গেছেন। আবারও একবার বলি, খাবারটা খুব ইম্পর্টেন্ট আমাদের দেশে, খাবারটা চেঞ্জ করেন, ঘুমান 8 ঘন্টা, 8 গ্লাস অফ 8 আউন্সেস ওয়াটার খাবেন মিনিমাম নর্মাল পিপুলের। যদি কারো কিডনির সমস্যা থাকে তাহলে ডাক্তারের প্রেসক্রাইব অনুযায়ী পানি খাবেন, বেশি খাবেন না। আমাদের এক্সপার্ট দরকার আছে, এই জন্যই ডক্টর বুলবুল এত কষ্ট করে পড়াশোনা করছেন। উই নিড হিম ফর হোয়াট? ফর এক্সপার্ট ওপিনিয়ন। সেই জন্য ডাক্তারকে যাইতে হবে, ডায়াগনোসিস করতে হবে। আমার রিকমেন্ডেশন, every human being should go to the doctor office every 6 months once, at least once in 1 year, to do the complete physical, to know where are you. That means your physiological status. Jodi kono problem hoye thake by 1 year, then you can reverse, you can change by changing lifestyle. Please don't depend on medication. Medication never cure the disease. Thank you. থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য মহামূল্যবান তথ্য আমাদের সামনে উপস্থাপন করার জন্য, আমার দর্শক বা ভিউয়ারদের সামনে উপস্থাপন করার জন্য। যে সুপ্রিয় দর্শক, আপনাদেরকে বললেন 6 মাসে একবার, না পারলে অন্তত বছরে একবার আপনার শারীরিক কি অবস্থা একটি ডক্টরের কাছে যান, ডক্টরের কাছে পরামর্শ নিয়ে সেভাবে যদি আপনি ডায়াগনোসিস করে নিতে পারেন, যদি সেখানে কোনো সমস্যা পান সেটিকে আপনি রিভার্স করতে পারবেন, আবারও আপনি সেখান থেকে পরিত্রাণ পেয়ে ভালো একটি অবস্থানে আসতে পারবেন। সেই জন্যই আব্দুল্লাহ সাইক, এক্সারসাইজ ফিজিওলজিস্ট, যিনি আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছেন, আপনাদের ওয়েলবিং এর জন্য বারবার বলছেন কিভাবে ভালো থাকা যায়। স্মোকিং এর জন্য উনি বিশদ একটি 1.5 ঘন্টা একদিন আলোচনা করেছেন, আজকেও বললেন এই স্মোকিংও কিন্তু উচ্চ কোলেস্টেরলের আরো একটি কারণ। সেগুলো আপনারা সবকিছু শুনেছেন। আমি ডক্টর বুলবুল আপনার কাছে একটু জানতে চাই, বাংলাদেশে কিছুদিন আগে কুরবানি শেষ হলো, আমরা কিন্তু এই প্যান্ডামিক বা কোভিড-19 এর মধ্যে এটা খুব ভালো জিনিস, ধর্মের প্রতি মানুষের অগাধ বিশ্বাস থাকবে, ভালোবাসা থাকবে, শ্রদ্ধা থাকবে, রেসপেক্ট থাকবে, এটি হওয়া উচিত। এবং এই জন্য যারা দিয়েছেন, কুরবানি দিতে পেরেছেন, তাদের প্রতি আমরা তাদের জন্য আমরা ধন্যবাদ জানাই। যারা দিতে পারেননি বিভিন্ন সমস্যার কারণে, অর্থনৈতিক হোক, সামাজিক হোক, পারিপার্শ্বিক কারণে, তাদের জন্য আমাদের সমবেদনা রইল। কিন্তু এইখানে একটি প্রশ্ন আমার, যে এই কোরবানির সময় আমি লক্ষ্য করেছি
গামলা ভরে বা প্লেট ভরে ভাতের পরিবর্তে সবজির পরিবর্তে মাংস খাওয়া, গরুর মাংস, খাসির মাংস, এটি কতটুক খারাপ বা কতটুক ভালো? অনেকে কিন্তু যারা একটু আমাদের সমাজে কিছু কিছু লোক বলে কোরবানির মাংস তো এটা কিচ্ছু হবে না, সবকিছু মাফ করে দিবে। এই যে ডক্টর বা মানুষের জ্ঞান, এই জ্ঞান তো মানুষের না, এটা তো সবের আল্লাহ প্রদত্ত দেওয়া। এই যে ডক্টররা রিসার্চ করে বের করে, তো আমার আর আপনার কিছুই না, এগুলো সব আল্লাহ প্রদত্ত জ্ঞান। এই জন্য প্রত্যেক সময় একজন ডাক্তার জানে যে এটার 70-90% ভালো হয়ে যাবে, তারপরে বলে সবকিছু ডিপেন্ড অন, যারা মুসলমান না তারা বলে ডিপেন্ড অন গড, যারা মুসলমান তারা বলে আমরা আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহর উপরে ভরসা রাখেন। তখনও ডক্টর বলেন না আমার উপরে ভরসা, বলেন মহান সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখেন, আল্লাহ উইল সেভ, যদি সার্ভাইভ করে উনি পারবেন, আমরা পারবো না, আমি চেষ্টা করি। তো এই যে আমরা অজুহাত দিয়ে আমরা কুরবানির সময় গামলা ভরে বা প্লেট ভরে মাংস খাই, এটি কি আসলে ঠিক কিনা? এটাই তো আজকের আলোচনার একটা বড় মানে বড় অংশ জুড়ে ছিল। একেবারে যদি আমি হ্যাঁ না বলি তাহলে না, ঠিক না। এখন আমি ছোট্ট করে একটু বলতে চাই, আসলে এটা যদিও একটা ধর্মীয় সেন্সিটিভ ইস্যু, তারপরেও একটা সুন্দর একটা হাদিস আছে। এটা আমার যদিও পড়া, আমি একদম ডিরেক্টলি বই থেকে পড়িনি, অনলাইন থেকেই পড়া, যে একবার কোনো একজন সাহাবী অথবা কোনো একজন কেউ একজন মসজিদে নামাজ পড়তে যাবেন, তো নামাজ পড়ার সময় তার উটটা ছেড়ে দিয়ে সে নামাজে যাচ্ছিলেন। তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখে বললেন যে কি ব্যাপার, তুমি উটটা ছেড়ে দিয়ে চলে যাচ্ছ, এটা বেঁধে যাও, বেঁধে তারপরে যাও। তো সে বললেন না, এটা আল্লাহর ভরসায় রেখে যাচ্ছি, আল্লাহ দেখবেন। তো উনি বললেন না, তুমি যেটা পারবা, তুমি যেটা জানো, মানে এটা খারাপ কিংবা এটা ভালো, তো সেইখানে তুমি তো আল্লাহর দোহাই দিতে পারো না, তুমি আগে উটটা বাঁধো, তারপরে তুমি নামাজে যাও। উটটা যদি চলে যায়, অন্য কোথাও চলে যায়, সেই ক্ষেত্রে কি হবে? আমি সবসময় এই উদাহরণটা দেই যে আপনি ড্রাইভিং করছেন, আপনি জানেন যে সামনে একটা গর্ত, আপনি দেখছেন, তারপরে আপনি বললেন যে না আল্লাহ ভরসা যাই, এটা কি করেন কখনো? এটা তো কেউ করে না। একটা আগুনের কুণ্ডলী, আপনি দেখছেন যে আগুনের কুণ্ডলী, আপনি কি সেখানে ঝাঁপ দেন? দেন না, দেন না, একবার দিয়ে দেখেন যে কি হয়। এখন এইটা খুবই সেন্সিটিভ, তারপরেও আমরা বলি যে আল্লাহ কিন্তু সব সময় বলেছেন যে তোমরা, তোমাদের জ্ঞান দিয়েছি, তোমাদের বুদ্ধি দিয়েছি, তোমরা সেই জ্ঞান এবং বুদ্ধি প্রয়োগ করে কাজ করো। ডেফিনেটলি হি ইজ দ্য গ্রেট সেভার, এটা আমাদের বিশ্বাস করতেই হবে। কিন্তু যেই জিনিসগুলো আমরা জানি ব্যাড প্র্যাকটিস, সেটা কেন আমরা করব? সেটা আমাদের আসলেই করা উচিত না। এবং সেটা যাই হোক, এবং বারবার আমরা বলছি যে রেড মিট অথবা এই ধরনের, আমরা ডাক্তাররা সহজ বাংলায় বলি যে 4 পায়ের যত প্রাণী আছে তাদের মাংস না খাওয়ার জন্য। সো কারণ এই মাংসগুলিতে প্রচুর পরিমাণে আপনার ফ্যাট থাকে, এবং এটা কিন্তু আমাদের শরীরের জন্য ভালো না। আর আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই হঠাৎ করে আপনি এত পরিমাণ প্রোটিন, এত পরিমাণ ফ্যাট খেয়ে ফেলছেন, এইটা কিন্তু আপনার ডাইজেশনে প্রবলেম করছে। যখন আপনি সাধারণ একটা ব্যাপার, আপনি ধরেন যে আপনি যাচ্ছিলেন, হঠাৎ করে কেউ আপনাকে 8-10টা বেতের বাড়ি দিয়ে দিল, তো এটা তো আপনাকে উইক করে ফেলবে। তো আমাদের যে গাট, নর্মাল যে আমাদের যে আপনার আমরা যেটাকে স্টোমাক বলি, স্টোমাকের পরে আমাদের ইন্টেস্টাইন বলি, তাদেরও তো একটা ক্ষমতা থাকে, মানে একটা নির্দিষ্ট ক্যাপাসিটি থাকে। যখন সেই ক্যাপাসিটির বাইরে চলে যায়, তখনই কিন্তু নানান ধরনের সমস্যা তৈরি হয়। আমি জানি হার্টের রোগী, আমি তাকে বললাম যে আপনি পারলে মাংস খায়েন না, খেলেও 1 টুকরা খাবেন। চলে হ্যাঁ মানে খাই, মানে খাই 1-2 টুকরা, 2-4 টুকরা খাই, মানে এরকম, মানে সে কিন্তু আসলেই কন্ট্রোল করছে না। হ্যাঁ, তো এইটা একটা বড় নলেজ, এবং এটা কিন্তু কন্ট্রোলিং এর একটা বড় ব্যাপার, যে আপনার যে জিনিসটা খাওয়া ঠিক না সেই জিনিসটা আপনি কম খান। এবং এখানে স্যাক্রিফাইসের একটা বড় ইস্যু, আপনি নিজে না খেয়ে আরেকজনকে বিলিয়ে দেন, অন্য 8-10 জনকে দিতে পারেন। আমরা তা না করে পুরাটাই স্টোর করি, অথবা হচ্ছে নিজেরা খেতে থাকি। এইখানে কিন্তু স্যাক্রিফাইসেরও যে একটা ইস্যু আগে ছিল, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রুটি ভাগ করে কয়েকজন খেতেন। এই 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 ভালো নলেজ গুলা কিংবা ভালো উদাহরণগুলি আমরা নেই না, খারাপ উদাহরণগুলি আমরা খুব ভালোভাবেই নেই, কিংবা খারাপ ইস্যুগুলি, যে এখনো কিন্তু এই করোনা কালেও
মানে কেউ মাস্ক পরে না, গ্রামে 100% লোক মাস্ক পরে না, 100% লোক আপনার কোনো ডিস্টেন্সিং কিংবা স্বাস্থ্যবিধির, আমি সেদিনও বললাম যে স্বাস্থ্যবিধির মানছে না। কারণ হচ্ছে যে আল্লাহ আছেন, আল্লাহ হেল্প করবেন, আল্লাহ তো অবশ্যই হেল্প করবেন, বাট আমাদের যে নলেজ আছে সেই নলেজটা দিয়েও প্রয়োগ করে তারপর আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। সো আপনি যেটা বলছেন যে এই সময় একেবারে সাডেনলি হঠাৎ করে এত মাংস খেয়ে ফেলা, ভাত না, কোনো সবজি না, খালি শুধু মাংস, এবং এটা একদিন না, এক বেলা না, এক বেলা, দুই বেলা, পরের দিন, তারপরের দিন, অনেকে এটা শুটকি করে, সেই শুটকিও খেতে থাকে, মানে ইটস ভেরি মানে মানে ডিসঅ্যাপয়েন্টেড। সুপ্রিয় দর্শক, আপনারা শুনতে পেয়েছেন ডক্টর বুলবুল কথাটি আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বললেন। আসলে আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলেননি, আপনারা যারা আমাদের সাথে সম্পৃক্ত আপনাদের জানানোর জন্য বলেছেন। অত্যন্ত সুন্দর কথা বলেছেন। আমরা অনেকদিন ধরে মাংস খাই না, হুট করে যদি কুরবানির সময় কুরবানি দিয়ে যদি আমরা মাংস কন্টিনিউ করি, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। মাংসর এবং মধ্যে এই সময় দেখবেন যে প্রচুর আপনাকে ফোন করবে আইদার ডায়রিয়া আইদার কনস্টিপেশন, মানে প্রচুর আমাদের ফোন আমাদের রিসিভ করতে হয় যে কনস্টিপেশন। এই সময় দেখেছি যে কুরবানির পর পরে ডাবের দাম 100 টাকা হয়ে যায়, 150 টাকা হয়ে যায়। হ্যাঁ, কারণ তখন চাহিদা বেড়ে যায়। এই যখন একটি যোগানের থেকে চাহিদা বেশি থাকবে, দ্রব্যমূল্য বেড়ে যাবে, এটাই স্বাভাবিক। তবে ছোট্ট একটি জিনিস আপনার কাছে জানতে চাই বুলবুল, যারা হার্টের পেশেন্ট, যারা সত্যি হয়তো খুব ইচ্ছা করে গরুর মাংস খেতে বা খাসির মাংস খেতে, কিন্তু খান না, ওনারা রিয়েলি মেনটেন করেন ভালো থাকার জন্য এবং চেষ্টা করেন ভালো থাকার জন্য, বাট খুব ইচ্ছা করে, সেক্ষেত্রে এই মাংসের যে এলডিএল এর জিনিসটা বেড়ে যায় যে কারণে, সেই কোনো প্রসেস আছে যে প্রসেসটা করলে মাংসের গুণগত ক্ষতিকারক জিনিসগুলো অপসারণ করা হবে এবং এটা 1-2 টুকরা বা 3 পিস খেলে তাদের ক্ষতি হবে না, এভাবে কোনো কি প্রক্রিয়াজাত মেডিকেল সায়েন্স বলে নাকি না? আমি কি আপনাকে ক্লিয়ার বুঝাতে পেরেছি বুলবুল? বুলবুল কি আমার কথা শুনছেন? মনে হয় না। বুলবুল কি আমার কথা শুনছেন? বুলবুল, আমি শুনতে পাচ্ছি, আমার মনে হয় নেটটা একটু স্লো হয়ে গেছে। আচ্ছা, আমি আরেকবার রিপিট শুনতে করি। পাচ্ছি, আমি রিপিট করি আরেকবার। আচ্ছা, আমি সাইদ স্যার আপনার কাছে একটু জানি, একটু নেট স্লো স্যার, মেইনটেইন করে স্যার। সার্জন, এইটার উত্তরটা আমি দেই। জি স্যার, জি স্যার। স্যার হয়তো বলবেন, স্যার বলেন। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমি কতটা নিতে পারি, কতটা খাওয়া উচিত। আমি হুট করে একদিন খাবো, যাই খাই আমার খাওয়া উচিত না। না, খাওয়ার একটা নিয়ম আছে। অফকোর্স প্রোটিন আমাদের শরীরের জন্য খুব উপকারী জিনিস, আমাদের শরীরের জন্য প্রোটিন দরকার আছে। প্রোটিন কনভার্ট অ্যাজ অ্যামিনো অ্যাসিড, আমাদের মাসল এদেরকে মেনটেন এবং গ্রোথে করতে সাহায্য করে। অফকোর্স উই নিড সাম প্রোটিন। খাওয়ার নিয়মটা হচ্ছে যে আপনি যে মাংস খান, যাই খান, আপনাকে চু করে খাইতে হবে, চিবাই চিবাই একদম ফাইন করে খাইতে হবে, ভিতরে যাতে আপনার যে স্লাইভা আছে স্লাইভাটাকে সংযুক্ত করতে হবে। আর আমরা কি খাচ্ছি, এত খাবার একসাথে পেয়ে গেছি, মুখে দিচ্ছি আর গিলছি, দ্যাটস নট গুড থিং। সেটার জন্য ওই যে ডক্টর বুলবুল বললেন যে কনস্টিপেশন হচ্ছে, ওটা একটা লিমিট আছে স্টমাকের, এবং ওইখানেও কিছু হরমোনাল সিক্রেশন হয়, ডাইজেস্টিভ হরমোন, যা লোড দিতে পারে না, যার জন্য ওটা ওই শক্ত আকারেই ডাইজেস্ট না হয়ে বের হয়ে যাচ্ছে, দ্যাট ইজ কনস্টিপেশন। এবং কিছু লোকের হচ্ছে বেশি হচ্ছে, যার জন্য এটা লুজ মোশন হচ্ছে। তো অন দ্যাট পার্ট খাবেন, অল্প পরিমাণ খাবেন, চু করে খাবেন, সেটা হলো একটা সঠিক সলিউশন, যে আপনাকে ওটাকে ভেঙে ফেলতে হবে। যদি আপনি মুখের মধ্যে ভেঙে ফেলেন, আপনার মাংসের টুকরাটা একদম ফাইন করে ফেলেন বিফোর ইউ সোয়ালো, দেন ইট উইল ওয়ার্ক। বাট পরিমাণ খাবেন, কারণ আপনার জন্য, সবার জন্য প্রোটিন খুব এসেনশিয়াল, প্রোটিন দরকার আছে, সেইভাবে খাবেন, কিন্তু পরিমাণ মতো খাবেন, ব্যালেন্স করবেন। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমরা রয়েছি। একটি প্রশ্ন বুলবুলের কাছে। বুলবুল, ডক্টর বুলবুল আপনার কাছে একটি প্রশ্ন করেছে, আমি স্ক্রিনে দিয়েছি। আপনি যদি, আমি মনে হয়
কিছুটা উত্তর দিয়েছেন, তারপরেও যদি একটু দিতেন। মিজানুর রহমান মিজান প্রশ্ন করেছেন ডক্টর বুলবুল স্যারের কাছে, পিপল হু হ্যাভ হেয়ার ডায়েটারি arteriosclerosis to not lose cholesterol even after taking medication to reduce it. What kind of home medication will they use? আমার মনে হচ্ছে যে ডক্টর বুলবুল ওনার নেটটি একটু স্লো এই মুহূর্তে। স্যার, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনি যদি আমার দর্শকদের জন্য একটা ছোট্ট করে কিছু বলতেন স্যার। ইয়েস, আমি যখন শুরু করে এই প্রোগ্রাম তখন আমি বলছিলাম আমি হার্টের উপরে এই কথা বলবো। তার জন্য 7টা পজিটিভ রিস্ক ফ্যাক্টর আপনাদেরকে এক্সপ্লেন করছিলাম। আবারও বলি, সেটা হচ্ছে এজ, আপনার বয়স, আপনার ওয়েট, ফ্যামিলি হিস্টোরি, সিগারেট স্মোকিং, হাইপারটেনশন, হাইপার কোলেস্টেরোলেমিয়া, ডায়াবেটিক্স অ্যান্ড ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি। এই 7টার মধ্যে আজকের আমাদের ডিসকাশন হচ্ছে কোলেস্টেরল নিয়ে। তো এখন কোলেস্টেরলের উপরে আমি বলবো এটা মেইনলি প্রডিউস হয়, লিভার প্রডিউস করে, টপ অফ দ্যাট আমাদের খাদ্য থেকে প্রডিউস হয়। যে অতিরিক্ত যদি কোলেস্টেরল জাতীয় ফ্যাটি ফুড খাই আমরা, তাহলে কোলেস্টেরলের পরিমাণ বেশি হবে। অতিরিক্ত কোলেস্টেরল আমাদের শরীরের জন্য খারাপ, স্পেশালি ইজ প্রডিউস মোর কার্ডিওভাস্কুলার ডিজিজ। কার্ডিওভাস্কুলার আমাদের স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, অল দিস কাইন্ড অফ লট অফ ডিফারেন্ট ওয়ে কার্ডিয়াক ডিজিজ হ্যাভ হ্যাপেন। আমার রিকোয়েস্ট থাকবে এই আজকের ভিউয়ারদের প্রতি, প্লিজ এইটা আপনারা যা শুনলেন, আপনারা এই মেসেজগুলা আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাইকে দেন। যদি কোনো কার্ডিওভাস্কুলার সমস্যা থাকে, ফার্স্ট থিং মাই রিকমেন্ডেশন, you need to go to the doctor, find out how much cholesterol it is. ওনারা আপনাদেরকে বলবেন। বেসড অন কোলেস্টেরল আপনারা একটা নিউট্রিশনের কাছে যাবেন, তাদের সঙ্গে কনসাল্ট করবেন, যে আপনার বলবেন আপনি অনেস্টলি আপনার লাইফস্টাইল কিরকম, কি খাচ্ছেন, কি খান, কিভাবে চলেন, তার উপরে নিউট্রিশনিস্ট বলে দেবে কি আপনাকে খাইতে হবে, সেইভাবে খাবেন আপনি। ডক্টর বুলবুল অনেক বলছেন যে পানি খাবেন, ঘুমাইতে হবে, কখন খাবেন, ব্রেকফাস্ট করা উচিত বেশি, ডিনারটা করবেন কম, ডিনারে কার্বোহাইড্রেটটা খাবেন কম, এবং টেনশন খুব কম করবেন। টেনশন করে কোনো লাভ নাই। So all these factors together with adequate amount of exercise will help you to keep you healthy. As long as you have low cholesterol in your body, your heart is good. As long as your heart is good, inshallah, your lifestyle is good. As lifestyle is good, then you have your best quality of life. আমি বিশ্বাস করি আপনারা এটা আমল করবেন। Again, enough education আজকে দেওয়া হয়েছে, exercise it please, then inshallah you will see you can evolve your life. Thank you very much Salahuddin. Thank you Dr. Bulbul. অসংখ্য ধন্যবাদ বুলবুল। আপনার সামনে আমি স্ক্রিনে একটা প্রশ্ন দিচ্ছি, দেখেন এই প্রশ্নটা যদি দিতেন। আমি বেশ কয়েকবার দিয়েছি এটা। হ্যাঁ, আমি প্রশ্নটা দেখেছি এবং আমরা কিন্তু মোটামুটি এটা অলরেডি আমরা আলোচনা করেছিও, যে স্যারও খুব চমৎকার ভাবে বলেছিলেন যে যেগুলি হেরিডিটারি ডিজিজ আছে সেগুলি কিন্তু আমরা লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে গ্র্যাজুয়াল চেঞ্জ করে 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 পরের জেনারেশনকে কিন্তু আমরা প্রোটেক্ট করতে পারি কিংবা প্রিভেন্ট করতে পারি, এবং এটা সম্ভব। এবং আমরা যেই কথাগুলি বললাম, আপনার আমরা যেটাকে প্রথমত বলছি যে লাইফস্টাইল, ডায়েট, লাইফস্টাইলের মধ্যে এক্সারসাইজ বলেছি, এবং গুড প্র্যাকটিস গুলি করা, এবং হচ্ছে যে সবশেষে হচ্ছে আপনার এরপর আপনি গিয়ে তারপর আপনি মেডিকেশন একদম লাস্ট পর্যায়ে। সেটা কিন্তু আমি কখনোই, আমি নিজেও যদিও একজন ডক্টর, বাট আমি অলওয়েজ I love people to tell to prevent first.
প্রিভেন্ট ফার্স্ট, দেন হচ্ছে আপনি কিউর, মানে কিউরের দিকে কিংবা ইয়ার দিকে যান। আগে নিজেকে প্রোটেক্ট করেন, সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা যেই কয়েকটা ব্যাপার বললাম, যে আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করুন, আপনার স্ট্রেস থেকে মুক্ত থাকুন, এক্সারসাইজ করুন, এবং অ্যাডিশনালি আপনি যতখানি সম্ভব ভালো খান, যেটাই খান আপনি ভালো খান। এর আগে আপনি আরেকটা বলেছিলেন যে কুরবানির মাংস কিংবা মাংসের কথা, তখন আমার নেট একটু স্লো ছিল, আমি জানি না কি হয়েছে হঠাৎ। স্যার খুব সুন্দর করে বলেছেন যে ভালো করে চিবিয়ে খাওয়া, একটু কম খাওয়া। আরেকটা ইস্যু আছে যে যখন মাংসটা কাটা হবে কিংবা রান্না করা হবে, তখন দেখবেন রান্নার পরে প্রচুর ফ্যাট বের হয়। এইটা একটা ভালো প্র্যাকটিস। যদি রান্নার আগেই যদি আপনি মাংস থেকে ফ্যাটের অংশটা বেশি করে কমিয়ে নেন, মানে ফ্যাট একেবারে অমিট করে দেয়া, প্লাস রান্নার পরেও দেখবেন অনেক ফ্যাট থাকবে, সেই ফ্যাটটাও উঠিয়ে ফেলা, দিস ইজ অলসো এ গুড প্র্যাকটিস। মানে একদম জিরো করে, মানে জিরো করার চেষ্টা করা। এবং হচ্ছে খাওয়ার সময় ওই অল্প অল্প করে বেশি করে চিবিয়ে খাওয়া, যেন আমাদের স্টোমাকে গেলে সেটা আমাদের পেপসিনের সাথে এসে সেটা ভালো মতো ডাইজেস্ট হয়। এই কয়েকটা প্র্যাকটিস আমি বলবো, মানে ইটস এ গুড প্র্যাকটিস। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ডক্টর বুলবুল আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে অনেক ধৈর্য ধরে অনেকক্ষণ সময় ধরে বসে আমাদের সাথে কথা বললেন। আজকে কিভাবে কোলেস্টেরল থেকে এর উপকারিতা অপকারিতা এই বিষয়ে আমরা জানলাম, এবং কিভাবে এই অপকারিতা থেকে আমরা বাঁচতে পারি সেই বিষয়গুলো, সেই পদ্ধতিগুলো জানলাম। নিশ্চয়ই এগুলো আপনাদের জীবন বাঁচিয়ে রাখার জন্য কাজে দেবে। এবং কোলেস্টেরল একটি তোল ভিত্তিক পদার্থ। এটি লিপোপ্রোটিন শরীরের চারপাশে ভ্রমণ করে। দুই ধরনের লাইপোপ্রোটিন কোলেস্টেরলের পার্সেল বহন করে। এবং আপনারা জানেন যে সুপ্রিয় দর্শক, কম ঘনত্বের লাইপোপ্রোটিন এলডিএল এর পথে ভ্রমণকারী কোলেস্টেরল অস্বাস্থ্যকর বা খারাপ কোলেস্টেরল। উচ্চ ঘনত্বের লাইপোপ্রোটিন এইচডিএল, যেটিকে উপস্থিতি আমাদের জন্য ভালো হয়ে থাকে, কারণ এই কোলেস্টেরল কিন্তু কোষের দেওয়াল গঠনের অবদান রাখে, অন্ত্রের মধ্যে হজম পিত্ত অ্যাসিড তৈরি করা, শরীরকে ভিটামিন ডি তৈরি করতে দেয় এবং নির্দিষ্ট হরমোন তৈরি করতে শরীরকে সক্ষম করে তোলে। সুতরাং কোলেস্টেরলের প্রয়োজন আছে, এবং অতিরিক্ত জিনিস সবকিছুই খারাপ। আমরা আমাদের বিশেষজ্ঞ দুজন অতিথি যারা ছিলেন, শুধু আমেরিকা থেকে আব্দুল্লাহ সাইক, এক্সারসাইজ ফিজিওলজিস্ট এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড়, বিকেএসপি সাবেক প্রশিক্ষক ছিলেন তিনি। এবং যদি আমি বলি বাংলাদেশের 17 কোটি মানুষের মধ্যে একজন এক্সারসাইজ ফিজিওলজিস্ট আছেন, তিনি সেই ব্যক্তি। শুধু আমেরিকা থেকে আমাদের বাংলাদেশিদেরকে সুস্বাস্থ্যবান রাখার জন্য উনি আমাদের সাথে ঘন ঘন যোগ দেন এবং একটি বাস্তব যে পরামর্শগুলো দিয়ে থাকেন। এবং আমাদের সাথে আরো গুণী একজন ডক্টর মোহাম্মদ এম ইসলাম বুলবুল আমাদের সাথে উপস্থিত ছিলেন, যিনি ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার, ন্যাশনাল নিউট্রিশন সার্ভিস, হেলথ সার্ভিস ডিভিশন MOHFW তে যিনি কর্মরত রয়েছেন। আমরা আপনাদের অতিথিবৃন্দ, আপনাদের দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই আওয়ার বি আওয়ার ভয়েস অনুষ্ঠানে, আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ মূল্যবান সময় ব্যয় করে আমাদের অতিথিদের সাথে আবার আমাদের অনুষ্ঠানের সাথে থেকে আমাদেরকে উৎসাহ অনুপ্রেরণা দিয়েছেন এবং আমাদেরকে অনুষ্ঠানটিকে সার্থক এবং সাফল্যমণ্ডিত করার জন্য। আজকে আপনাদের সকলের জন্য শুভকামনা, শুভরাত্রি, খোদা হাফিজ। সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ টু অ্যাজ ওয়েল। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।